আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি কেমন তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধব যারা আছে তাদের সবাইকে আবার যেন জয়েন করতে পারে সবাই ঠিক আছে আমরা একটু শেয়ার করে দিচ্ছি সবাই একটু শেয়ার করে দাও নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দাও সবাই একটু আমরা আবারও ক্লাসটা শুরু করছি কেমন সবাই একটু আবার জয়েন করো আমরা একটু সময় নিচ্ছি কেমন আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি ওকে সবাই কি চলে এসেছে আশা করছি তোমরা সবাই ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ সো আমরা হচ্ছে আবারও চলে এসেছি আমাদের চাহিদা টপিকটা শেষ করে যোগানে আমরা চলে এসেছি সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো সবাই শুনতে পাচ্ছ তো সবাই না আশা করছি তোমরা সবাই ঠিক দেখা যাচ্ছে আশা করি ঠিকঠাক মতো এই যে আমি শুরু করতেছি এখনই শুরু করতেছি জাস্ট একটু ওয়েট করো আমরা জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছিলাম হ্যাঁ আমরা আবার শুরু করতেছি সব ঠিকঠাক ওকে আমরা এখন শুরু করব যোগান থেকে আমাদের আলোচনা শুরু করব ঠিক আছে সো এটা চাহিদা যেহেতু তোমরা বুঝতে পারছো যোগানটা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে একদম সেম জিনিস অপোজিট কথাবার্তা আর কিছুই না একদম সিমিলার কথাবার্তা কেমন সো টপিক সেম টপিকের নামগুলো সেম আর কি জাস্ট চাহিদার জায়গায় ওখানে আমরা রিপ্লেস করে যোগান বলবো আর সম্পর্কগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে তারপরে চলে আসি ওকে ফয়সাল বলতেছে ভাইয়া শুধু মেয়েদের মেসেজের রিপ্লাই দেন কেন আমি তো কোনো মেয়ের মেসেজের রিপ্লাই তো দিলাম না ভাইয়া আমি তো ক্লাসটা শেয়ার করতেছি কোত্থেকে আসছো তুমি কাহা সে আতে হে ভাইয়া শুরু করেন হ্যাঁ এই যে শুরু করে দিচ্ছি সবাই শেয়ার করছো সবাই একযোগে একবার একটু শেয়ার করে দাও সবাই একযোগে একটু শেয়ার করে দাও আমি এখনই শুরু করে দিচ্ছি আবার একযোগে একটু শেয়ার করে দাও সবাই জাস্ট এখনো মাত্র 10টা 14টা শেয়ার হয়েছে শেয়ার করো সবাই প্রায় 200 জন 220 জন উপরে আসো একটু শেয়ার করলে এখন 200-300 স্টুডেন্ট এখানে 300-400 স্টুডেন্ট হয়ে যাবে একটু শেয়ার করে দাও সবাই
শেয়ার করছো? সবাই শেয়ার করছো? দ্রুত দ্রুত। আমি শুরু করতেছি এখন, যোগান থেকে শুরু করতেছি, ঠিক আছে? যোগান থেকে আমি শুরু করতেছি, সবাই একটু শেয়ার করে দাও। যোগান থেকে শুরু করতেছি আমি। ওকে, সবাই শেয়ার করো, আমরা যোগান থেকে শুরু করতেছি। দেখো, আমরা যেহেতু চাহিদা পড়ছি, যোগানটা প্রায় সিমিলার জিনিস, তবে এক্ষেত্রে চাহিদাটা সৃষ্টি হয়, মনে রাখবা, চাহিদাটা সৃষ্টি হয় ভোক্তাদের দিক থেকে, এবং এটা ভোক্তা নিয়ে কথাবার্তা বলে, মানে কাস্টমারদের দিক থেকে আমরা বলছি। এখন যে যোগানটা, সেটা আমরা আলোচনা করব হচ্ছে যারা উৎপাদক তাদের দিক থেকে আমরা এখানে এটাকে আলোচনা করব। বুঝা গেছে? সো ওকে, বুঝছি তো? ঠিক আছে। তাহলে এখানে বলছে যে যোগান কাকে বলে। আমাদের প্রথম বলছে মানে যোগান বলতে আমরা আসলে কি বুঝে থাকি। সো এখানে যোগানের বলছে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনোভাবে যেই পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা কি বলে থাকি? যোগান বলে থাকি। যোগান বলে থাকি। এরপর এখানে বলছে যোগান বিধি। যোগান বিধি বলতে আমরা আসলে কি বুঝে থাকি। ওকে, সো যোগান মানে কি? ওই যে অপোজিট কথা, ওইটার মধ্যে কি বলছিলাম? একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনোভাবে যে পরিমাণ বিক্রয় করে বা ক্রেতাগণ কোনোভাবে যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে সেটা বলছিলাম চাহিদা। আর এখানে যোগানের ক্ষেত্রে অপোজিট বলবো, এক নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনোভাবে যে পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা বলতে পারি যোগান। ঠিক আছে? সো এরপর এখানে বলছে যোগান বিধি। যোগান বিধি বলতে আমরা আসলে কি বুঝে থাকি? তোমরা শেয়ার করছো? সবাই শেয়ার করছো? একটু শেয়ার করে দাও না সবাই, সবাই একটু শেয়ার করে দাও। একটু কষ্ট করে আবার একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাস শেষ হলে ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলছি একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনোভাবে যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হচ্ছে চাহিদা। আর একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনোভাবে যে পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা কি বলে থাকি? যোগান বলে থাকি। এখানে বলছে যোগান বিধির ব্যতিক্রম, মানে যোগান বিধি কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখতে পাই সেটা এখানে বলেছে। সো যোগান বিধি কাকে বলে? মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। যোগান বিধি কাকে বলে? দেখো, যোগান বিধি মানে হচ্ছে আমরা চাহিদা বিধি যেমন বলছি প্রায় সিমিলার, তবে চাহিদার জায়গায় যোগান বলতে হবে, এবং মনে রাখবে এটা বিপরীত সম্পর্ক। চাহিদার ক্ষেত্রে ছিল বিপরীতমুখী সম্পর্ক, যোগানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে সমমুখী সম্পর্ক। ওকে, তো এই লাইনটা কি বলছে? এই লাইনটা আমরা একটু পরে চিন্তা করতেছি। বলছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, এই লাইনটা আমরা একটু পরে বুঝি। কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আবার দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। তার মানে কোন একটা দ্রব্যের যদি আমি বলি দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দ্রব্যের যে যোগান, সেই যোগান কি পাবে? বৃদ্ধি পাবে। আবার দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে আমরা বলে থাকি যোগান বিধি। বোঝা গেছে? তাহলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে আমরা বলে থাকি যোগান বিধি। একটু শেয়ার করে দিও। আমরা 300 জন তো পারি, সবাই শেয়ার করলে এখন 300 জন হয়ে যাবে, জাস্ট এক ক্লিকে 300 জন হয়ে যাবে। সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সো যোগান বিধি বলে আমরা এটা বলে থাকি। তাহলে অন্যান্য বিষয়গুলো কি? ওই যে বলছিলাম, যেমন চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভর করতো না, চাহিদা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করতো। যোগানও সেম, যোগানটা কিন্তু শুধু দামের উপর নির্ভর করে না, আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে, সেগুলো আমরা একটু পরে দেখবো। হয়েছে? এই দুটো পারবো? এই দুটো পারবো? রিদওয়ান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। শুভরাম জয়েন করেছে। ওকে, তাহলে আমরা আশা করি এই দুটো পারবো। তাহলে চাহিদা, যোগান কি, যোগান বিধি কি, এটা আমরা দেখছি। তো এরপর এখানে আরেকটা টপিক আছে, যে টপিকটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, এটা এখানে মিসিং হয়েছে, সেটা একটু আমি বলে দিই। অনেক সময় আমরা একটা জিনিস নিয়ে কনফিউশনে পড়ে যাই, সেটা হচ্ছে যোগান এবং মজুদ। যোগান এবং মজুদ এই দুটো নিয়ে আমি একটু কথাবার্তা বলি। হ্যাঁ, একটা হচ্ছে যোগান, আরটা হচ্ছে মজুদ। তো এই দুটোর মধ্যে আসলে কি পার্থক্য? যোগান কি, মজুদ কি? আমি যদি বলি কোন একজন কৃষক 100 মণ ধান উৎপাদন করছে, এটাকে বলা হয় মজুদের পরিমাণ। মজুদ মানে যেই পরিমাণ কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য একক থাকে সেটাকে আমরা মজুদ বলি। অর্থাৎ কোনো দ্রব্যের মোট বিক্রয়যোগ্য একককে আমরা মজুদ বলতে পারি। কেমন? এটা হচ্ছে 1 নম্বরে। আর যোগান বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে, আমি যদি বলি ওই মজুদের একটা অংশ, মনে করো বাজারে সে দেখতে পেল যে 1 কেজি ধান, মানে ধানের 1 মণ ধানের মনে করো যে দাম হচ্ছে 500 টাকা, তখন মনে করো সে 10 মণ মনে করো সে ধান বাজার উপস্থাপন করলো। এইটাকেই বলা হয় যোগান। অর্থাৎ একটা নির্দিষ্ট দামে
মজুদের যে অংশ বাজারে উপস্থাপন করা হয় সেটাকে আমরা যোগান বলতে পারি। ক্লিয়ার? আবার মনে করো যে সে বাজার গিয়ে দেখলো যে 500 টাকা না, এখানে দাম আরো বাড়ছে, বাজারে কাস্টমার অনেক বেশি ছিল, সো 500 টাকা থেকে মনে করো যে এটা 700 টাকা হয়ে গেছে। কি? 1 মণ ধানের দাম, 1 মণ ধানের দাম। তখন দেখা যাবে সে কিন্তু এখানে দাম বাড়লে তখন কিন্তু সে যোগান বাড়াই দিবে। সে বাসা থেকে তার ছেলেকে কল দিবে, বলবে যে বাসায় যে রেখে আসছি সেখান থেকে আরো 10 মণ নিয়ে আসো। তাহলে দাম বাড়লে কিন্তু যোগান বাড়বে, আবার দাম যদি কমে যায় তখন কিন্তু যোগান আরো কমে যাবে। ঠিক আছে? কিন্তু মজুদটা কিন্তু ফিক্সড, মজুদের উপর দামের কোনো প্রভাব নাই, কিন্তু যোগানের উপর কি আছে? দামের একটা প্রভাব আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? এখানে কয়েকটা রেফারেন্স মনে রাখবো। একটা হচ্ছে মজুদ বলতে আমরা বলবো কোনো দ্রব্যের মোট বিক্রয়যোগ্য এককে মজুদ বলে। পরীক্ষা এটা আসে যে মজুদ এবং যোগানের মধ্যে কি পার্থক্য, সেজন্য বলতেছি। তাহলে বলবো কোনো দ্রব্যের মোট বিক্রয়যোগ্য এককে আমরা মজুদ বলি। আর যোগান কি? যোগান হচ্ছে ওই মজুদের যে অংশ একটা নির্দিষ্ট সময় বাজারে উপস্থাপন করা হয় সেটাকে আমরা যোগান বলে থাকি। ঠিক আছে? তো যোগানটা হচ্ছে তোমার এভাবে আমরা চিন্তা করতে পারি যে মজুদের উপর দামের কোনো প্রভাব নেই, কিন্তু যোগানের উপর কি আছে? দামের একটা প্রভাব আছে। ওকে, তারপর আমরা বলতে পারি মজুদ একটা বৃহৎ ধারণা আর যোগানটা একটা ক্ষুদ্র ধারণা। কেন? কারণ যোগানটা হচ্ছে ওই মজুদের একটা অংশ, সেজন্য। বুঝছি আমরা? আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা এটা মজুদ এবং যোগানের মধ্যে পার্থক্য পরীক্ষা আসতে পারবো আশা করি। তো আমরা ওই যোগান বিধির ব্যতিক্রমগুলো একটু, সরি, যোগানের নির্ধারণগুলো একটু বলি। যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে? সেম, প্রথমত হচ্ছে যোগান যে বিষয়ে নির্ভর করে সেটা হচ্ছে আলোচ্য দ্রব্যের দামের উপর, যেটাকে আমরা পিএক্স বলে থাকি। যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের, যেমন ধরো কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোনো দ্রব্যের যোগানের পরিমাণ, এক্স দ্রব্যের যোগানের পরিমাণ কি, কোয়ান্টিটি অফ সাপ্লাই এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকবে প্রথমত সেই দ্রব্যের দামের উপর, এক্স দ্রব্যের দামের উপর। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে উপকরণের দামের উপর, যেটাকে আমরা প্রাইস অফ এলিমেন্ট বলে থাকি, অর্থাৎ আমাদের উপকরণের দামের উপর। স্যার কেমনে? আমি যদি বলি, মনে করো আমি এই কলমটার প্রথমত যোগান ডিপেন্ড করবে এই কলমটার দামের উপর, কলমটার দাম বাড়লে আমি যোগান বাড়াই দিব, আমি মনে করো বিক্রেতা আর কি। আর 2 নাম্বার যেটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে উপকরণের দামের উপর। উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে এটা যোগান কমে যাবে, উপকরণের দাম যদি কমে যায় যোগান বেড়ে যাবে। স্যার কেমনে? মনে করো আমার কাছে 100 টাকা মূলধন আছে, আমার কিন্তু টাকা ফিক্সড, আমার কিন্তু সম্পদ ফিক্সড, সেজন্য তো আমরা ইকোনমিক্স পড়তেছি না। আমার কাছে 100 টাকা মূলধন আছে, 100 টাকা মূলধন আছে। এখন আমি যদি বলি যে তোমার 10 টাকা হচ্ছে তুমি একটা কলমের জন্য খরচ হচ্ছে, একটা মানে কলমের উপকরণ ব্যয় 10 টাকা, 100টা তোমার কাছে মূলধন আছে, তাহলে তুমি কয়টা উৎপাদন করতে পারবা? 10টা তুমি কলম উৎপাদন করতে পারবা। এখন যেটা হয়েছে যে তোমার 100 টাকা মূলধন আছে, কিন্তু এই উপকরণের দাম বেড়ে, উপকরণের দাম 10 থেকে বেড়ে হয়ে গেছে 20 টাকা, মানে একটা উপকরণের দাম বেড়ে গেছে, একটা কলম প্রতি উপকরণের দাম বেড়ে গেছে। তাহলে এখন আমি কয়টা উৎপাদন করতে পারবো? এখন আমি উৎপাদন করতে পারবো 100 মানে ডিভাইড বাই 20, তাহলে আনসার হবে 5টা। তাহলে দেখো আগে উৎপাদন করতে পারতাম 10টা, তার মানে যোগান 10, এখন উৎপাদন করতে পারতেছি 5টা, তার মানে যোগান কমে গেছে আর কি। তো উপকরণের দাম বাড়লে যোগান কমে যায়, কারণ মানুষের সম্পদ সীমিত, আমাদের যে উদ্যোক্তা উৎপাদক আছে তার সম্পদ সীমিত, সে কারণে যদি আমাদের উপকরণের দাম বাড়ে তাহলে আমার যোগান কমে যাবে। তাহলে উপকরণের দামের উপর যোগান কেমন নির্ভর করে সেটা তো বুঝছো না। তারপর হচ্ছে 3 নম্বরে সময়ের উপর, সময়ের উপর, যেমন যদি সময় কম দেওয়া হয় যোগান কম হবে, সময় বেশি দিলে যোগান বেশি হবে। তারপর আবহাওয়ার উপর যোগান ডিপেন্ড করে থাকে। যেমন আমি যদি বলি যে কোন একদিন কোন একটা বছর মনে করো যে আবহাওয়া খারাপ ছিল, সেজন্য যোগান মনে করো কম ছিল, মনে করো উৎপাদন কম হয়েছে, সো যোগান কম। এরপরে বছর আবহাওয়া ভালো হয়েছে, যোগান বাড়তে পারে, যোগান আগে যত ছিল তার চেয়ে বেড়ে যেতে পারে, আবহাওয়ার কারণে যোগান বাড়তে পারে। হ্যাঁ, সম্পর্কিতভাবে দামের উপর যোগান বাড়তে পারে কমতে পারে, এটা আমরা একটু আগে বলছিলাম, পরিবর্তন পড়ছি না, ওইটার মতোই, জাস্ট একটু মনে রাখবা। তারপর হচ্ছে চাহিদা খাতে যেটা বলছি আর কি, কর এবং ট্যাক্সের উপর যোগান ডিপেন্ড করে থাকে। ট্যাক্স যদি বেশি হয় তাহলে যোগানের পরিমাণ কি হবে? কমে যাবে, ট্যাক্স যদি বেশি দিতে হয় সরকারকে। আর ট্যাক্স যদি কম হয় তাহলে যোগানের পরিমাণ বেড়ে যাবে। রিয়াদুর রহমান, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা বন্ধু? তোরাই মেসেজ দিই, তুই আনসার না দোষ বেটা, ব্যস্ত বেশি মনে হয়। তাহলে ট্যাক্স বোঝা গেছে?
ট্যাক্সের উপর যোগান ডিপেন্ড করে। ট্যাক্স যদি বেশি হয়, পার্সেন্টেজ যদি সরকার বেশি দিতে হয় ট্যাক্সের টাকা, তাহলে যোগান কমে যাবে। তোমার টাকা তো সীমিত। তোমার যেমন ধর কেউ যে ইম্পোর্ট করতেছে কোনো একটা দ্রব্য, তাহলে দেখা যাচ্ছে তাকে বেশি পরিমাণ টাকা হচ্ছে কাকে দিতে হচ্ছে, সরকারে দিতে হচ্ছে, তখন সে কম পরিমাণ ইম্পোর্ট করতে পারবে। আর যদি তোমার ট্যাক্সের পরিমাণ যদি কম হয়, তখন দেখা যাবে তুমি বেশি ইম্পোর্ট করতে পারবে, সো যোগান বেশি হবে আর কি, এরকম। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমরা। এরপর আমরা বলতে পারি যোগান সূচি আমরা দেখব আগের মতোই, চাহিদা সূচির মতো, তবে এখানে পার্থক্য হচ্ছে মানে যোগান সূচি কি বলবো আমরা, যে যোগান বিধির একটা গাণিতিক প্রকাশ, এটাকে আমরা যোগান সূচি বলবো, যেখানে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। আর চাহিদা ক্ষেত্রে ছিল দাম বৃদ্ধি পেলে যোগান, চাহিদা কিন্তু হ্রাস পাচ্ছিল। এখানে ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে যোগান কি পায়, বৃদ্ধি পায়। ওকে, তা আমরা একটা সূচি করব, এখানে দাম বাড়তেছে, যোগান বাড়তেছে, দাম বাড়তেছে, যোগান বাড়তেছে। সরি, এই সূচি থেকে আমরা একটা চিত্র আঁকবো, যেটাকে আমরা যোগান রেখা বলবো। তো আমি যদি দাম লম্বককে ধরি এবং যোগানের পরিমাণ হবে ভূমি অক্ষে, একটু আগে বলছি দাম সবসময় লম্বক, আর পরিমাণ ওয়ার্ডটা অলওয়েজ ভূমি অক্ষ হবে। হ্যাঁ, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, ঠিক আছে, ভোগের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ অলওয়েজ ভূমি অক্ষ হবে। তাহলে আমরা দাম যদি হয় 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, তাহলে এখানে আমরা ধরবো 1 2 3 4, 1 2 3 4। অন্যদিকে যোগানের পরিমাণ হচ্ছে আমাদের 20 40 60 80, তাহলে আমরা 20 20 করে পার্থক্য ধরবো। সো 20 40 60 80, 20 40, ও বাংলা ইংলিশ করে ফেলতেছে, 40 60 80, আর লাগবে? আর লাগবে না। তাহলে আমরা বিন্দুগুলো বের করে ফেলি, চলো। প্রথমে 1 এর সাথে 20, একদম সিম্পল, 1 এর সাথে 20, 2 এর সাথে 40, 3 এর সাথে 60, 4 এর সাথে 80, এই বিন্দুগুলো যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসএস প্রাইম বা সাপ্লাই রেখা। তানজিলা বলছে আমার কমেন্ট পড়ে না কেন? এখন কমেন্ট পড়তে থাকলে তো আমি পড়াতে পারবো না, বুঝছো? ওকে, তাহলে এটা গেল যোগান সূচি আমরা করেছি, সেখান থেকে আমরা চিত্র অঙ্কন করেছি। তাহলে ব্যাখ্যা কেমন করবো? আমরা লিখবো হচ্ছে চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, আর লম্বকে কি দাম ধরে যোগান এখন করা হলো, যেখানে আমরা দেখতে পাই দাম যদি হয় 1 টাকা, যোগানের পরিমাণ 20, দাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা হলে যোগানের পরিমাণ 40 60 এবং 80। তাহলে আমাদের সেই বিন্দুগুলো হচ্ছে, বিন্দুগুলো লিখে দিতে পারি আমরা এখানে, এটা হচ্ছে এ বি সি ডি। এখন এই এ বি সি ডি প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে আমরা যোগান রেখা পাচ্ছি, এবং যেটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। এই যে স্পিডে পড়াচ্ছি, তো এই যে স্পিডে পড়াচ্ছি না এখন। তাহলে যোগান রেখা, এই যে এখানে যোগান রেখা আছে, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়? ওই যে আগের মতো চাহিদা বিধিতে যেমন বলছিল, চাহিদার বিধির কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়, এখানে যোগান বিধির কারণে যোগান রেখা কি হয়, ঊর্ধ্বগামী হয়। কারণ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। তো সমমুখী সম্পর্ক হলে ইকোনমিক্স রেখা ঊর্ধ্বগামী হবে। যোগান সমীকরণের ঢাল ধনাত্মক বলে, ওই যে বলছিলাম এটা হচ্ছে ঢাল +5, যোগানের ক্ষেত্রে ঢালটা প্লাস থাকবে, সেজন্য যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। উপকরণ নিয়োগের প্রভাবে মনে রাখবা, কোনো দ্রব্যে যদি দাম বাড়ে, মানে ভালো করে শুনবা, কোনো দ্রব্যে যদি দাম বৃদ্ধি পায়, তাহলে সেই দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদক উপকরণ নিয়োগ বৃদ্ধি করে। আর উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে অটোমেটিক কি বৃদ্ধি পাবে? যোগান বৃদ্ধি পায়। হ্যাঁ, মনে রাখবা, যখনই কোনো একটা দ্রব্যের দাম বাড়বে, ওই দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদক উপকরণ নিয়োগ বৃদ্ধি করে, আর উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে যোগান বৃদ্ধি পাবে। অন্যদিকে কোনো একটা দ্রব্যের দাম কমে গেলে ওই দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদক উপকরণ নিয়োগ কম করে, যার কারণে যোগান কি হয়ে যায়? কমে যায়। তাহলে একটা বেলা অপরটা বাড়তেছে, এটা বেলা এটা বাড়তেছে, সে কারণে সমমুখী সম্পর্ক, ঠিক আছে, সমমুখী সম্পর্ক হওয়ার কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী হবে। তাহলে ইকোনমিক্সের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি সমমুখী সম্পর্ক তুমি দেখো, হ্যাঁ, একটা বেলা অপরটা বাড়তেছে, একটা কমলে অপরটা কমতেছে, তার মানে সে রেখা হবে ঊর্ধ্বগামী। আর যদি বিপরীতমুখী হয়, একটা বেলা অপরটা কমে যাচ্ছে, একটা কমলে অপরটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা হবে বিপরীতমুখী সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু রেখা হবে নিম্নগামী। ঠিক আছে, এই যে শেষ। তারপরে চলে আসি আমরা, এরপর এখানে যোগান বিধি আমরা এই যে পড়লাম, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়। তারপর আসলে যোগান বিধির ব্যতিক্রমগুলো। হ্যাঁ, যোগান বিধির ব্যতিক্রম বলতে আসলে কখন হয়? যোগান বিধির ব্যতিক্রম মানে কি? যোগান বিধির ব্যতিক্রম মানে হচ্ছে, আমি যদি বলি কোনটা দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দ্রব্যের সাধারণত কি হয়? সেই দ্রব্যের সাধারণত যোগান বৃদ্ধি পায়। কিন্তু এটা যদি না হয়, না হলে সেটা হচ্ছে ব্যতিক্রম। যেমন দাম বৃদ্ধি পাইছে কিন্তু যোগান বৃদ্ধি না পেয়ে যোগান স্থির আছে বা যোগান হ্রাস পেয়েছে, তাহলে আমরা সেটাকে ব্যতিক্রম বলে থাকি।
এখানে বলতে প্রথমত ভবিষ্যতে দামের ব্যাপক পরিবর্তন সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে যোগান বৃদ্ধি ব্যতিক্রম হইতে পারে। একটু এক্সাম্পল নাও, শুনো। আমি যদি বলি, ভালো করে শুনবা, কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, সেই দ্রব্যের যোগান হচ্ছে, সেই দ্রব্য বিক্রি করে বিক্রেতা 20 একক, দাম বেড়ে 20 টাকা হইছে, বিক্রেতা যদি বুঝতে পারে এই দ্রব্যের দাম আরো বাড়তে পারে, তাহলে সে এই জায়গায় কি করবে বলতো? যদি বিক্রেতা বুঝে যে 10 টাকা থেকে 10 টাকা যখন, তখন সে 20 টাকা বিক্রি করতেছে, যোগান 20, দাম যদি 20 টাকা হয়, সে যদি বুঝতে পারে এই দ্রব্যের দাম আরো বাড়বে সামনে, তাহলে এখানে সে কি করবে একটু বলো তো, সবাই জানাও। এই সবাই একটু শেয়ার করে দিও, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে, হ্যাঁ ক্লাসটা একটু শেয়ার করে দিও, বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দিও। একটু শেয়ার করে দিলে কিন্তু 300 জন হয়ে যাবে। এখন একটু শেয়ার করে দাও সবাই। এই যে অনেকে আশা করতেছে স্যার, যখনই দামটা বাড়বে, যদি সেই বিক্রেতা বুঝতে পারে এই দ্রব্যের দাম আরও বাড়তে পারে ফিউচারে, তখন কিন্তু সে যোগান উল্টা কমাই দেয়, বুঝছো? যোগান কমাই দিবে। আবার যখন দাম বাড়বে তখন সে আবার যোগান একদম বাড়াই দিবে। যোগান বাড়াই দিয়ে মানে হচ্ছে যোগান সে অনেক বেশি দিবে তখন। এটা নর্মাল, দাম বাড়ছে যোগান বাড়ছে, এটা নর্মাল সিনারিও, দাম বাড়লে যোগান বাড়ে। কিন্তু এই প্রথম অংশটা কি হয়েছে, যে দাম বাড়ছে কিন্তু যোগান কমে গেছে। যদি চিত্র আকারে দেখানোর চেষ্টা করি তাহলে এরকম হবে, দাম উপরের দিকে, যোগানের পরিমাণ যদি ভূমি অক্ষে হয়, তাহলে আমরা বলতে পারি এরকম যে দাম মনে করো যে দাম মনে করো 10, এই যে দাম 10, তখন যোগানের পরিমাণ হচ্ছে 20, যোগানের পরিমাণ তখন 20, দাম বেড়ে যখনই 20 টাকা হচ্ছে তখন যোগান উল্টা কি হয়ে গেছে, কমে গেছে। আবার দাম বেড়ে যখন 30 টাকা হয়েছে তখন আবার যোগান বেড়ে কত হয়েছে, 30 টাকা হয়ে গেছে। তো দেখা যায় যে এরকম হবে, চিত্রটা এরকম, যোগান রেখাটা হবে এরকম। কথা বোঝা গেছে? তারপর এটা হচ্ছে, এটা গেল। তারপর হচ্ছে সীমাবদ্ধ যোগান, 2 নম্বরটা। সীমাবদ্ধ যোগান মানে কি, যেই দ্রব্যের তোমার দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল না, ওগুলোকে আমরা বলি সীমাবদ্ধ যোগান। যেটা দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল না, সেটাকে আমরা কি বলি, সীমাবদ্ধ যোগান বলে থাকি। ঠিক আছে? যেমন আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম মনে করো 10 টাকা, হ্যাঁ, যোগান হচ্ছে একটা, দাম যদি 20 টাকা দাও তাও যোগান একটা, এটাকে বলা হয় সীমাবদ্ধ যোগান। দাম 30 টাকা দিলে তাও যোগান একটা, দাম তুমি যেমনই দাও যোগানের কোনো পরিবর্তন হবে না, সেগুলোকে আমরা বলি সীমাবদ্ধ যোগান। এই ধরনের দ্রব্যগুলোর ক্ষেত্রে যোগান বৃদ্ধি ব্যতিক্রম হয় সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে। 3 নম্বর, উপকরণের সীমাবদ্ধতার ক্ষেত্রে। মনে করো আমি, এটাও সেম উপকরণের সীমাবদ্ধতার মতোই, মনে করো এই কলম আমি যতই দাম দিই না কেন, আমার যদি এটার উপকরণ না থাকে তাহলে যোগান বাড়ানো পসিবল হবে না, দাম তুমি যতই দাও যোগান বাড়ানো পসিবল হবে না। এরপরে জানা বলছে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে। মৌসুমী মানে ওই মৌসুমী না আবার, হ্যাঁ, মৌসুমী মানে হচ্ছে যেগুলো সিজনাল গুডস থাকে সেগুলোর ক্ষেত্রে যখন সিজন থাকে তখন তুমি দাম বাড়ালে, মানে তখন তুমি যদি তখন যদি দাম বাড়ে তাহলে যোগান বাড়বে, যদি সিজন থাকে তখন। কিন্তু সিজন না থাকলে তুমি দাম বাড়াও, যোগান বাড়ানো পসিবল হবে না। হ্যাঁ, যেমন আমি যদি বলি লিচুর সিজন নাই মনে করো এখন, তো তুমি লিচুর দাম যত দাও, এই যে কিছুদিন আগে শেষ হয়েছে আর কি, এখনও আছে মনে হয় লিচু, আর একটু পরে যদি হয় আর কি, তুমি লিচুর দাম যতই দাও, এখন মনে করো একটা দাম 5 টাকা, তখন যদি আমি একটা দাম 50 টাকাও দিই, আমাকে কেউ যোগান দিতে পারবে না, যখন আনসিজন হবে তখন, সেটা বলা হচ্ছে। তারপর হচ্ছে পাশাপাশি শ্রমের যোগানের ক্ষেত্রে, এটা একটু পড়বা, এটা আমি একটু বলে দিচ্ছি। জাস্ট শ্রমের যোগানের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, শ্রমিকদের ক্ষেত্রে তাদেরকে আমরা সাধারণত শ্রমিকটা কাজ করে মজুরি বিনিময়ে, তাই না? তো শ্রমের যোগান বলতে আসলে বোঝানো হয় শ্রমিকরা শ্রমের বিনিময়ে তো শ্রমের যোগান দেয়, তাই তো? আর শ্রমের চাহিদা করে থাকে উৎপাদকরা, যারা পণ্য উৎপাদন করে তারা শ্রমের চাহিদা করে, তাদের শ্রমিক লাগে আর কি, তাদের শ্রম লাগে। আর যারা শ্রমিক আছে, যারা শ্রমিক পরিবার বা পরিবার থেকে শ্রমের যোগান হয়, তো এটা ডিপেন্ড করে থাকে আসলে মজুরির উপর। হ্যাঁ, মজুরি যেটাকে আমরা বলে থাকি ওয়েজেস, এই ওয়েজেসের উপর হচ্ছে শ্রমের যোগান। হ্যাঁ, শ্রমের যোগান নির্ভর করে থাকে, শ্রমের যোগান নির্ভর করে থাকে, লেবার সাপ্লাই ডিপেন্ড করে থাকে। তো মজুরি যদি মনে করো যে তারা দিচ্ছে 10 টাকা, তখন একজন মনে করো শ্রমিক কাজ করতেছে 8 ঘন্টা, সে কয় টাকা পায় তাহলে? 10 × 8, মানে সে এক ঘন্টা 10 টাকা করে যদি টাকা দেয় মজুরি, তখন সে 8 ঘন্টা কাজ করে, 8 × 10 = 80 টাকা সে টোটাল মজুরি পাচ্ছে। মনে করো এখান থেকে মজুরি বেড়ে হলো 10 থেকে বেড়ে হয়েছে 20 টাকা, তখন সে কাজের গতি একটু বাড়ায় দেয়, সে মনে করো আরেকটু বেশি সময় দেয়, সে 10 ঘন্টা সময় দিচ্ছে কাজ করার জন্য।
তাহলে 20 টাকা ইন্টু 10, 20 টাকা মজুরি পায়, 10 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা 20 টাকা করে হলে 10 ঘন্টা হচ্ছে 200 টাকা সে মজুরি পায়। এই 80 টাকা দিয়ে তার ফ্যামিলি ভালোভাবে চলতো না, এই 80 টাকা দিয়ে তার ফ্যামিলি ভালোভাবে চলতো না। তাই যখনই মজুরি বাড়তেছে সে একটু বেশি কাজ করে, আর একটু বেশি আর্নিংয়ের জন্য সে একটু বেশি পরিশ্রম করতেছে। কিন্তু তার মজুরিটা বৃদ্ধি পেয়ে 20 থেকে সোজা চলে গেল 40 টাকায়, মনে করো সোজা 20 থেকে আমাদের তার যে কি বলবো যে তোমার মজুরিটা সেটা 20 থেকে সোজা চলে গেল 40 টাকায় চলে গেল। এখন তাহলে সে এখন কত ঘন্টা কাজ করবে? প্রশ্ন নর্মাল সেন্স থেকে বললে সে স্যার এখন মনে হয় 12 ঘন্টা কাজ করবে, আর একটু বেশি কাজ করবে না। মানুষের শ্রমিকদের একটা বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বিহেভিয়ার আছে। আমাদের যখন অনেক বেশি টাকা দেওয়া হবে, মূল্য দেওয়া হবে, মানে বেতন দেওয়া হবে, মজুরি দেওয়া হবে, তখন আমরা শ্রমের পরিমাণ একটু কমাই দিই। কেন স্যার? কারণ আমরা চিন্তা করি যে এত টাকা দিয়ে কী হবে, একদিন তো মরেই যাব। আমার মনে করো দৈনন্দিন আমার ফ্যামিলি চালানোর জন্য 200 টাকাই এনাফ, ভালো মতো চলতে পারতেছে আমার ফ্যামিলি। 80 টাকায় চলতে পারতেছে না, সেজন্য আমি যখন 200 টাকা হচ্ছিলো তখন একটু কাজ বাড়াই দিয়েছিলাম 200 টাকা পাওয়ার জন্য। কিন্তু আমার তো একটা লিমিট আছে ওই 200 টাকা পর্যন্ত, হ্যাঁ। এরপর আমার তেমন একটা বেশি চাহিদা নাই, আমার মৌলিক চাহিদা মোটামুটি সব পূরণ হয়, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দর করে চলতে পারতেছি। তো তারপরে যখন মজুরি অনেক বেশি বৃদ্ধি করা হয়, তখন সে শ্রমের পরিমাণ না বাড়ায়, উল্টা দেখা যাচ্ছে সে শ্রমের পরিমাণ আর কি করে দিচ্ছে, কমে দিচ্ছে। আমার এখন 9 ঘন্টা কাজ করতেছে। এখন প্রশ্ন স্যার কেন সে কমাই দিচ্ছে? তাহলে রেখাটা এরকম হয় আর কি। এখন সে শ্রমের পরিমাণ কেন কমাই দিচ্ছে, শ্রমের যোগান কেন কমাই দিচ্ছে? কারণ তুমি চিন্তা করে দেখো, সে যদি এখন 40 টাকা করে পাই এবং 1 ঘন্টায় যদি সে 40 টাকা পায়, সে এখন 9 ঘন্টা যদি কাজ করে, হ্যাঁ, আগে সে একটু শ্রম কমাই দিচ্ছে, তাহলে সে এখন কত পায়? 4 নং 36 নাকি 3 নং 27, 4 নং 36, 36। তার মানে সে 360 টাকা সে বেতন পাচ্ছে এখন। কম কাজ করেও, কম ঘন্টা কাজ করেও সে আগের চেয়ে বেশি মজুরি পাচ্ছে। সো চিন্তা করবে যে এত টাকা দিয়ে কী হবে, একদিন তো মরেই যাব, হ্যাঁ। তো সে কী করে, ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেয়, হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে পার্কে তাকে একটু ঘুরতে যায়, আর যদি হাতে সময় থাকে সে রাজনীতি করে, ঠিক আছে, এরপরে সমাজ সেবা করবে, এরকম আর কি। তার মানে সে কি করবে না, যে পরিশ্রম কমায় দিবে যদি তার মজুরি অনেক বেশি বাড়ায় দেওয়া হয়। এটা হচ্ছে শ্রমের যোগান রাখা। সো এটার জন্য এটা একটু ব্যতিক্রমধর্মী হয় আর কি, এটা বলা হয়েছে। 6 নম্বর বলছে প্রাকৃতিক বিপর্যয়ের পর। প্রাকৃতিক যখন বিপর্যয় হয় তখন তুমি দাম বাড়ালো, যোগান বাড়ানো পসিবল হয় না। যেমন একটা দেশে বন্যা হয়েছে, তো জিনিসের দাম 10 টাকা, তখন যোগান হচ্ছে মনে করো একটা। 2 টাকা 20 টাকা দিলে যোগান একটা, 30 টাকা দিলে যোগান কত? একটা। তুমি দাম যতই দাও যোগান বাড়ানো পসিবল হবে না। প্রাকৃতিক বিপর্যয়ের পর। পরিবহন সমস্যা বা রাজনৈতিক সমস্যা। পরিবহন সমস্যা হলে তুমি দাম যত দাও তোমাকে যোগান বাড়ানো পসিবল হবে না। মনে করো আমরা চাচ্ছি আমরা হচ্ছে ওই বান্দরবান হচ্ছে সিম্বুক পাহাড়ের উপরে আমরা একটা তাজমহল বানাবো। এখন ওইখানে উন্নত জিনিসপত্র নিয়ে যাওয়া কষ্টের, তাহলে তুমি দাম যতই দাও সেখানে আমার তাজমহল বানানোটা পসিবল হবে না, বা নিয়ে যাওয়া পসিবল হবে না। একটা ইটের দাম মনে করো 10 টাকা, ওই ইটের দাম তুমি যদি 20 টাকা দাও তাও কিন্তু যাও পসিবল হবে না। আমি চাচ্ছি সমুদ্রের মাঝখানে আমি একটা মনে করো যে কি বানাবো, একটা তাজমহল বানাবো। কার জন্য সেটা তো জানো। তো এখন আমি কি পারবো সেটা করতে? যোগাযোগ ব্যবস্থা কি নাই, আমি চাইলে সেখানে ইট, সিমেন্ট, পাথর এগুলো নিয়ে যেতে পারবো না। বোঝা গেছে? এটাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে পরিবহন সমস্যা হলে তুমি দাম বাড়লে যোগান বাড়ানো পসিবল হয় না। রাজনৈতিক সমস্যা হলে তখন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, সো চাইলেই তুমি নিয়ে যেতে পারবে না। এই টাইপসের আর কি। বোঝা গেছে? লাগবে তোমাদের যে কোয়েশ্চেন করতেছে তোমাদের ডিটেলস লাগতে পারে, কেমন, সেজন্য পড়তেছি, এমনি পড়তেছি না। আর আমার তো রোড ম্যাপ আছে, আমি কতটুকু যাব, হ্যাঁ, কতটুকু সময় লাগবে আমার, কতটুকু যাইতে পারবো, সেই জন্য পড়াচ্ছি। বুঝা গেছে? তারপর চলে আসি। এরপর আমাদের এখানে আছে যোগানের সংকোচন প্রশ্ন। এটা আমি অলরেডি পড়াই ফেলছি তোমাদেরকে। শেষ তো, এই যে যোগান শেষ হয়ে গেছে, টপিক আধা ঘন্টা লাগে না, শেষ হয়ে গেছে। যোগানের সংকোচন প্রসারণ কি হবে? ওই চাহিদার মতোই, জাস্ট পার্থক্য কোটা চাহিদা খাতে রেখাটা ছিল নিম্নগামী, এরকম ছিল। এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে আমাদের কি তোমার এখানে কি যোগান চাহিদাটা কি হয়েছিল? চাহিদা প্রসারণ হয়েছিল, হ্যাঁ। আর বি থেকে এত আসলে সেটা কি হয়েছিল? সংকোচন হয়েছিল। এখানে জাস্ট অপোজিট, রেখাটা শুধু ঊর্ধ্বগামী হবে। এ থেকে তুমি যদি বিতে যাও, এ থেকে বিতে গেলে তখন বাড়বে প্রসারণ, আর বি থেকে এত আসলে তখন কমে যাবে, তখন কি হবে? সংকোচন হবে। এইটুকু, আর কোনো পার্থক্য নেই, জাস্ট রেখাটা ঊর্ধ্বগামী। আবার যদি বলি
হ্রাস বৃদ্ধিটাও সেম, শুধুমাত্র রেখা নিম্নগামী না হয় কি হবে, ঊর্ধ্বগামী হবে, এইটুকু, আর কোনো পার্থক্য নাই। আর সংজ্ঞাও সেম, আগে চাহিদা বলছি, এখন কি বলবা, সেই জায়গায় যোগান বলবা, এইটুকু। যেমন আমরা সংকোচ পোষণের ক্ষেত্রে বলবো কোনো দ্রব্যের যোগান অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে অন্যান্য বিষয় কি থেকে, অন্যান্য বিষয় স্থির থেকে আলোচিত দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাবে, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি, সরি, আলোচিত দ্রব্যের দামের পরিবর্তন হলে যোগানের যে পরিবর্তন সেটা হচ্ছে যোগানের সংকোচ প্রসারণ, আর যোগানের হ্রাস বৃদ্ধি হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে আলোচিত দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য বিষয় পরিবর্তন ফলে চাহিদা যোগানের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে যোগানের হ্রাস বৃদ্ধি হবে, এইটুকু। ওকে, তারপর চলে আসি আমরা, এরপরে আমাদের টপিক হচ্ছে ভারসাম্য টপিক। ঠিক আছে, আমরা ভারসাম্য টপিক আলোচনা করব। ভারসাম্য টপিকটা আমরা আলোচনা করব। আরে 2 শেষ করতে পারতেছি না, 3 চ্যাপ্টার করতে ধরবো। ওকে, দেখো, ভারসাম্য বলতে আমরা এখানে চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য টপিকটা পড়বো আর কি। সো আমরা ওই জায়গায় ছিলাম, কোন জায়গায় আমরা বলছিলাম কি, আমাদের যে কোয়েশ্চেন হবে, আমাদের যে কোয়েশ্চেন হবে 4টা জায়গা থেকে কোয়েশ্চেন হবে। এক, উপযোগ থেকে, যেটা আমরা অলরেডি কমপ্লিট করছি, এবং চাহিদা যোগানের বেসিক অংশ আমরা অলরেডি পড়ে ফেলছি, হ্যাঁ পড়ে ফেলছি, যদি একটু বেসিক বাত আছে, সেটা হচ্ছে জাস্ট যোগান সমীকরণ থেকে যোগান রাখা, চাহিদা সমীকরণ থেকে চাহিদা রাখা, সেটা আমরা এখানে পেয়ে যাবো, এই ভারসাম্যের মধ্যে আমরা পেয়ে যাবো, সেটা শুধু বেসিকে বাত আছে, সেটা আমরা করে ফেলবো এখন। আর ভারসাম্য থেকে আমাদের 3 নাম্বার টপিকে আমরা আগাচ্ছি, 3 নাম্বার টপিক, যেখানে আমাদের ভারসাম্য থেকে প্রশ্ন আসবে। এটা মজার, হ্যাঁ এই টপিকটা খুবই মজার, বোর লাগবে না, বুঝা গেছে, পারবো তো? ওকে, চলো আমরা 3 নাম্বার টপিক আবো, সবাই রেডি? এই সবাই কি শেষ পর্যন্ত ক্লাস করবো আমার সাথে, নাকি চলে যাবা? আমাকে ফেলে চলে যায় না, বুঝছো, অলরেডি রাত 12টা বাজতেছে, এই 11:30 বাজছে, অফিসে কেউ নাই, আমি একা, হ্যাঁ ভয় লাগতেছে, আমাকে ফেলে যায় না তোমরা। কথা বলছি, থাকবা তো আমার সাথে? তাহলে আমরা চলে এসেছি ভারসাম্যের মধ্যে। কোথায় চলে এসেছি আমরা? ভারসাম্য। ভারসাম্য মানে কি? ওই যে 2টা জিনিসের মধ্যে ভারসাম্য হওয়া, হ্যাঁ দাড়িপাল্লা, এই যে এটা একটা দাড়িপাল্লা, তো এই দাড়িপাল্লার মধ্যে আমি এখানে 1 কেজি ওজনের একটা পাথর দিলাম, এখানে দিলাম 0.5 কেজি ওজনের পাথর, কোন দিকে যাবে, কোন দিকে নিচে দিয়ে নামবে বলো? 0.5 কেজি যদি দিই, কোন দিকে নিচে দিয়ে নামবে, এইদিকে নাকি এদিকে? অবশ্যই 1 কেজি দিয়ে দিচ্ছি, সেদিকে নিচের দিকে নামবে। আবার মনে করি এখানে আমি এক্সট্রা করে আবার, সরি এদিকে আমি এক্সট্রা করে আবার কি করলাম, এদিকে এক্সট্রা করে আবার 1 কেজি যুক্ত করে দিলাম, তাহলে এখানে হয়ে গেছে 1.5 কেজি। এখানে হয়ে গেছে কয় কেজি? এখানে হয়ে গেছে আমাদের 1.5 কেজি। আর এই পাশে কয় কেজি হয়েছে? এই পাশে আমাদের হয়েছে তোমার হচ্ছে 1 কেজি, তাহলে তখন এই পাশে নিচে নেমে যাবে। আবার আমি এই পাশে নতুন করে 0.5 কেজি অ্যাড করে দিলাম। এখন কি হবে? এখন একটা স্থির অবস্থা আসবে, এইটাকে বলা হয় ভারসাম্য। হ্যাঁ, ভারসাম্য অবস্থায় ফিরে আসবে আর কি। কথা ক্লিয়ার? সো তাহলে আমরা বলতে পারি যে ভারসাম্য, মানে এখানে কয়েকটা ইনফরমেশন দিচ্ছে যে ইকুইলিব্রিয়াম, ভারসাম্যকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। সো এটা কোত্থেকে আসছে? হ্যাঁ, এটা কোত্থেকে আসছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে এখানে অ্যাকুয়াস মানে হচ্ছে সমান, আর লিব্রা মানে হচ্ছে সমতা। এই দুটো ওয়ার্ডকে একত্রিত করলে ইকুইলিব্রিয়াম শব্দটা এসেছে। আর যদি সংজ্ঞা বলি তাহলে হবে এটা 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা বলে থাকি ভারসাম্য। ক্লিয়ার? তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি। 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার বা নড়াচড়া করার কোনো প্রবণতা থাকবে না, সেটাকে আমরা কি বলবো? ভারসাম্য বলবো। ওকে, এটুকু মনে রাখলে হবে। এখন দেখো আমরা এখানে এই যে ভারসাম্য বলতেছি, তো এটা তো ভারসাম্য বলছে, কিন্তু আমি যদি বলি এখানে এই যে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে ভারসাম্য, আমরা এখানে এই চ্যাপ্টারের জন্য ভারসাম্য কোন জায়গায় মনে রাখবা? এইখানে বা আমাদের এই চ্যাপ্টারে বাজারের ভারসাম্য লাগবে আর কি, আমাদের বাজার ভারসাম্য। তো এই বাজার ভারসাম্যের জন্য আমাদের মনে রাখতে হবে যে বাজারে 2টা শক্তি আছে। ওই যে 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তি বলতেছি না, বাজারে 2টা শক্তি কি কি? 1 নাম্বার শক্তি হচ্ছে চাহিদা বাজারের,
2 নাম্বার শক্তি হচ্ছে যোগান। তাহলে বাজারে দুইটা শক্তি কি, এক চাহিদা, অন্যটা কি বলো যোগান, ঠিক আছে। সো এই দুইটা শক্তির এখন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হবে। আমি একটা তোমাদেরকে সূচি এঁকে দিচ্ছি, দেখো সবাই। আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম, কোন একটা দ্রব্যের দাম যেটাকে আমরা পি বলি, এবং এখানে বলতেছি আমরা চাহিদা, আমি শর্টকাট লিখতেছি চাহিদা এবং যোগান। সো আমি বলতেছি কোন একটা দ্রব্যের দাম হচ্ছে 1 টাকা, চাহিদা তখন হচ্ছে সাপোজ 1 টাকা 20। দাম 2 টাকা হলে চাহিদা পরিমাণ মনে করে একটু কমে যাবে, কারণ দাম বাড়লে চাহিদা কমে, দাম আরও বাড়লে চাহিদা আরও কমে যাবে। অন্যদিকে দাম 1 টাকা, যোগান তখন 10, দাম বাড়ছে যোগান বেড়ে 15 হয়েছে, দাম আরও বাড়ছে যোগান বেড়ে 20 হয়েছে। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এখানে কত টাকা দামে চাহিদা এবং যোগান সমান হচ্ছে বলো তো? আনসার হচ্ছে এখানে দাম যখন আমাদের 2 টাকা তখন আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হচ্ছে। তার মানে এখানে ভারসাম্য দাম, এই যে ভারসাম্য দাম সেটা হচ্ছে 2 টাকা। আর যদি বলি ভারসাম্য পরিমাণ কত, সেটা হচ্ছে 15 একক হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ। তাহলে এখানে ভারসাম্য অবস্থায় আমরা দুইটা জিনিস পাই এক্স্যাক্টলি, একটা হচ্ছে ভারসাম্য দাম আর হচ্ছে ভারসাম্য পরিমাণ আমরা পাই। ওকে, তাহলে আমরা এখানে বলছি বাজার মানে বাজার দুটো শক্তি চাহিদা এবং যোগান। আর বাজার ভারসাম্য বলতে যেটা বোঝানো হয় যে চাহিদা ও যোগানের সমতা দ্বারা, হ্যাঁ, চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হওয়া, সেটাকে আমরা বলি বাজার ভারসাম্য, ঠিক আছে। সো এই যে বাজার ভারসাম্য বলছিলাম, এখানে দুইটা টপিক, একটা হচ্ছে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। সো ভারসাম্য দাম বলতে যেই দামে চাহিদা এবং যোগান সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ মানে কি, ভারসাম্য পরিমাণ মানে কি, যেই পরিমাণে চাহিদা যোগানের সমতা অর্জিত হয়, হ্যাঁ, চাহিদা এবং যোগান সমতা কি হয়, অর্জিত হয়, সেটাকে আমরা কি বলি ভারসাম্য পরিমাণ বলতে, একদম সিম্পল কথা। এই যে আমরা ভারসাম্য দাম আর পরিমাণ বলতেছি, এই 2 টাকা আর এই যে পরিমাণ 15 একক, এটা আমরা আসলে 3টা ওয়েতে বের করতে পারি। 1 সূচির মাধ্যমে, 2 চিত্রের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে সমীকরণের মাধ্যমে। আমরা প্রথমে সূচির মাধ্যমে একটু দেখে ফেলি ভারসাম্য দাম ও পরিমাণ সূচির মাধ্যমে। যদি এখানে দেখাইছি তোমাদেরকে আমি, তবে একটু ডিটেলসে দেখাই, ঠিক আছে। দেখো সূচির মাধ্যমে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ এখানে নির্ণয় করছি। পরীক্ষার মধ্যে এই 3টা জিনিস দেওয়া থাকবে, দেওয়া থাকবে, তোমাকে এক্সট্রা করে এটা করবা। এখানের মধ্যে কি থাকবে, তাহলে এখানে দেখো, এখানের মধ্যে আমি একটু যেটা করছি সেটাই কিন্তু, হ্যাঁ, এখানে কি করবো আমরা লিখবো চাহিদা এবং যোগানের সম্পর্ক। যেমন ধরো দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 20, যোগানের পরিমাণ হচ্ছে 10। তার মানে 1 টাকা দামে চাহিদা বেশি যোগান কম, চাহিদা 20 যোগান 10, চাহিদা বেশি যোগান কি কম। তার মানে এটাকে আমরা বলি কিউডি গ্রেটার দেন কিউএস, অর্থাৎ চাহিদা বেশি যোগান কি কম। এগুলো তো বোঝো না, গ্রেটার দেন লেস দেন বোঝো তো। যেমন এখানে লিখছে কি কিউডি বর্গমূল কাজ আছে না, তাই বলবা গ্রেটার দেন কিউএস। তারপর যদি বলি কিউডি, এটা কি হবে লেস দেন, এটাকে বলা হয় লেস, ছোট, লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন হবে, হ্যাঁ, কিউডি গ্রেটার দেন কিউএস, কিউডি লেস দেন কিউএস। ওকে, তাহলে আমরা বলতেছি এখানে চাহিদা বেশি, তার মানে কিউডি গ্রেটার দেন কিউএস হবে, যোগান কম। আবার 3 টাকা দামে যদি বলি, 3 টাকা দামে আমাদের চাহিদা হচ্ছে 10, যোগান হচ্ছে 20, তার মানে 3 টাকা দামে চাহিদা কম, কিউডি লেস দেন কিউএস হবে। আর 2 টাকা দামে চাহিদা এবং যোগান সমান হবে, তার মানে এখানে কিউডি সমান কিউএস হবে। মনে রাখবা ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা এবং যোগান সমান হইতে হবে, হ্যাঁ। সো এখানে যদি বলি দামের উপর অবস্থা কি হবে, যখন কোনো দ্রব্যের চাহিদা বেশি যোগান কম, চাহিদা যদি বেশি হয় যোগান যদি কম হয়, তাহলে সেই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, নর্মাল বিষয়। আমি যদি বলি 1 টাকা কোনো একটা দ্রব্যের দাম, তখন চাহিদা হচ্ছে 20, মানে 20 জনের জিনিসটা কিনতে চায়, আর যোগান হচ্ছে 10টা মাত্র, তখন কি হবে, দাম বেড়ে যাবে। যখনই কাস্টমার বেশি হবে কোনো দ্রব্যের, কিন্তু সে অনুযায়ী কি হবে না, তোমার যোগান থাকবে না, তখন দাম বাড়া দিবে না, বিক্রেতা দাম বাড়া দিবে, তাই দাম বৃদ্ধি পাবে। আবার কোনো একটা দ্রব্যের দাম 3 টাকা, তখন আমাদের চাহিদা হচ্ছে 10 জনে কিনতে চায়, কিন্তু জিনিস আছে 20টা, তখন বিক্রেতা বলছে ভাই আমার কাছে 20টা আছে, তোমরা 10 জন আসছো, তোমরা একটু বেশি নিয়ে যাও, আমি একটু দাম কমাই দিচ্ছি। দাম কমাই দিবে সে, দাম কমে যাবে যদি চাহিদা কম হয় যোগান বেশি হয়, হ্যাঁ। সো দাম হ্রাস পাবে। আর এটা হচ্ছে ভারসাম্য অবস্থায়, দাম যখন 2 টাকা হবে, এই থেকে বাড়বে, এই থেকে কমবে, কমে যখন 2 টাকা আসবে তখনই আমাদের ভারসাম্য হবে। অর্থাৎ সেখানে আমরা 2টা জিনিস পাবো, একটা হচ্ছে ভারসাম্য দাম, একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ পাবো। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল, এটা হচ্ছে আমরা সূচির মাধ্যমে দেখাচ্ছি, যদিও পরীক্ষাটা আসে না, তবে বেসিকের জন্য আমাদের দরকার আছে। এরপর আমরা চলে আসি সূচি মানে রেখার সাহায্যে, ওই যে 2 নাম্বার টপিক, রেখার সাহায্যে বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবো। একটা সূচি পরীক্ষা দেওয়া আছে, তোমাদের বললে এখান থেকে তুমি একটা কি করো, চিত্র আঁকো, ভারসাম্য দাম ও পরিমাণে একটা কি আঁকো, চিত্র আঁকো, হ্যাঁ। কেমনে করবো আমরা একটু দেখি। একটু দেখি আমরা 2টা অক্ষ নিচ্ছি, দেখো এখানে চাহিদা এবং যোগান রেখা একসাথে আঁকবো আমরা, এটা একটু গুরুত্বপূর্ণ চিত্র আর কি।
সো আমরা এখানে দাম থাকবে লম্ব অক্ষে, আর চাহিদা এবং যোগান দুইটা আমরা লিখবো ভূমি অক্ষে, কিউডি অ্যান্ড কিউএস, অর্থাৎ চাহিদা এবং যোগান আমরা লিখছি, উপরে দাম ধরছি। দেখো দাম যদি হয় 1 টাকা, আমরা একটা চাহিদা রাখবো শুরুতে। আচ্ছা দামটাকে দেখে ফেলি, দাম হচ্ছে 1 2 3। সো আমরা এখানে দাম ধরতেছি। সো দাম হচ্ছে 1 2 3, 1 2 3, এটা হচ্ছে দাম। আর চাহিদা ও যোগানের পরিমাণ যদি বলি, চাহিদা এবং যোগানের পরিমাণের মধ্যে এখানে চাহিদার পরিমাণ হচ্ছে 20 15 10, আর যোগানের পরিমাণ হচ্ছে 10 15 20। তাহলে আমরা 5 5 করে ধরি এখানে। হ্যাঁ 5 10 15 20, 5 10 15 20, এই যে হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা একটা একটা রেখা আঁকবো। মনে করো আগে আমরা চাহিদা রেখা আঁকি। সো 1-এর সাথে 20-এর সম্পর্ক, মানে গোলমাল পাকায় ফেলবে না, একসাথে দুইটা চিত্র আঁকার চেষ্টা করবে না, ঠিক আছে? শুধু আগে চাহিদা রেখা আঁকবা, তারপর যোগানটা চিন্তা করবা। চাহিদা রেখা আঁকি, 1-এর সাথে প্রথমে 20 চাহিদা, 1-এর সাথে হবে 20 20, এই যেখানে 1-এর সাথে 20 প্রথমে হবে এখানে। তারপর হবে 2-এর সাথে হচ্ছে 15 চাহিদা, 2-এর সাথে হবে 15 এইটা। তারপর হবে 3-এর সাথে 10, এই 3-এর সাথে হবে 10। এই তিনটা বিন্দু আমরা যোগ করে দিচ্ছি, যেই রেখা পাবো সেটাকে আমরা বলি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। হ্যাঁ আমরা চাহিদা রেখা করে ফেলেছি, এরকম রেখা কে ফেলবা। অনেকে এটা রেখাটা আঁকো না, না আঁকলে তোমার কনফিউশন হয়ে যাবে। হ্যাঁ রেখাটা কে ফেলবা, করে ফেলছি আমরা চাহিদা। এখন আমরা করবো যোগান রেখা। দাম 1 যোগান হচ্ছে 10, দাম 1 যোগান 10 প্রথম বিন্দু হবে এখানে, তাই না? এই যে দাম 2 যোগান হবে 15, দাম 2 যোগান হবে 15, তার মানে এটা হচ্ছে তৃতীয় বিন্দু। দাম হবে 3 যোগান হবে 20, দাম 3 হলে যোগান হবে 20, এটা হচ্ছে এর পরের বিন্দু। এবার এই সকল বিন্দু যদি যোগ করে দিই আমরা যে রেখাটা পাবো সেটাকে আমরা বলি এস প্রাইম বা সাপ্লাই রেখা। তাহলে ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা যেখানে মিলিত হয়ে আছে, ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা যেখানে মিলিত হয়ে আছে সেখানে হবে আমাদের ভারসাম্য বিন্দু। আর সেই বিন্দুটাকে আমরা বলে থাকি ই, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ই বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে, আমাদের ভারসাম্য বিন্দু, ঠিক আছে। আর এখানে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। আর ভারসাম্য পরিমাণ এখানে আসলে দাম পাবা এই পাশের দামের দিকে, আর এদিকে নিচের দিকে আসলে ভারসাম্য পরিমাণ পাবা। বলে এখানে ভারসাম্য দাম কত, এই যে এখানে আসছে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত হবে, 15 একক হবে। হ্যাঁ তবে এখানে আর কিছু জিনিস তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই চিত্রের ক্ষেত্রে লম্বকে কি দোষ, ভূমিকে কি দোষ, সেটা ব্যাখ্যা করলে হবে না। এখানে ব্যাখ্যা করতে হবে কত টাকায় কি কি হচ্ছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 1 টাকায় কত, 2 টাকায় কত, 3 টাকায় কত, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা, বলতেছি। দেখো দাম যখন 1 টাকা, খেয়াল করো চাহিদার পরিমাণ, এই যে লাল রেখাটা চাহিদার পরিমাণ তখন হচ্ছে, এখানে কয়েকটা বিন্দু দিই আমি, এখানে মনে করি এ বিন্দু, ভি সি ডি। দাম যখন 1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে বি বিন্দুতে 20, আর যোগানের পরিমাণ হচ্ছে এ বিন্দুতে 10। তার মানে দেখো 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম। যোগান এই যে এ বিন্দুতে, এই যে যোগান রেখা এ বিন্দুতে 10, তাহলে 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম। কোনো তবে 1 টাকা দামে চাহিদা এইটুক, কিন্তু যোগান দিতে পারতেছে এইটুক, তার মানে এইটুক পরিমাণ আমাদের ঘাটতি থাকবে। কি থাকবে, ঘাটতি থাকবে। এটাকে আমরা শর্টেজ বলি। আবার এটা আরেকটা নাম বলছিলাম আমি গত ক্লাসে বলছি, মানে আমি ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াইছি, ফার্স্ট চ্যাপ্টার আর কি, তখন ফার্স্ট চ্যাপ্টার আমি তোমাদেরকে এটা আরেকটা নাম বলছিলাম, একটু বলতে হবে। এটাকে কি বলে, এই ঘাটতির জায়গায় আর কি লেখা যাবে, মানে এখানে এই চ্যাপ্টার লিখিও না, এই চ্যাপ্টারে তুমি ঘাটতি লিখবা, তবে এটাকে আরেকটা নাম বলতে পারি আমরা। এটাকে আমরা কি বলি বলো তো, 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম, তাই এখানে আমাদের ঘাটতির পরিমাণ এ থেকে বি পরিমাণ। এই জিনিসটাকে আমরা আরেকটা নাম বলছিলাম, অন্য একটা জিনিস বলতে পারি। সেটা কি বলতে পারি বলো তো, ঘাটতি ছাড়াও আরেকটা জিনিস বলা যেতে পারে, সেটা কি বলা যেতে পারে? ভাই আপনি রাতের খাবার খাইছেন না খাই নাই? সত্যি কথা বলতে নাস্তা করছিলাম যখন তোমাদের ক্লাস শুরু করছি, তখন 7টার সময়, আবার একটু আগে বিরতি দিচ্ছি না, তখন সামান্য নাস্তা করছি। এই যে আনসার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। ফয়সাল বলেছে আমাদেরকে এটাকে দুষ্প্রাপ্যতা বলে, তারপর হচ্ছে বিলাস বলেছে বেকারত্ব বলে, বিলাস বলছে, তারপর হচ্ছে তোমার নামই তো আমি বলতেছি, আম্মুর পিচ্ছি বাবু কি কি লিখছো, আচ্ছা অভাব বলে,
আচ্ছা, অভাব বলে, বেকারত্ব বলে, না 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 না। আরে কিরে, গত ক্লাস তোমরা কি করো নাই? প্রথম অধ্যায় ক্লাস করো নাই? প্রথম অধ্যায় ক্লাসে বলছি স্বল্পতা বলে। স্বল্পতা ঠিক আছে, কিন্তু এটা একটা আরেকটা নাম আছে। হ্যাঁ, ওই যে প্রথমে একটা যেটা বলছিল সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। স্বল্পতাকে আসলে দুষ্প্রাপ্যতা বলে, যে কোনো জিনিসের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই নাই সেই অনুযায়ী, তার মানে সেটা দুষ্প্রাপ্য দ্রব্য, দুষ্প্রাপ্যতা বলা হয় সেটাকে। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা বলি এটাকে। এই জায়গায় আমরা ঘাটতি না লিখে লিখতে পারি, দুষ্প্রাপ্যতা লিখতে পারি। মনে পড়ছে তো সবার, না? ওকে, আবার দেখো, আবার যদি বলি দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের সি বিন্দুতে 10, আর যোগানের পরিমাণ হচ্ছে আমাদের ডি বিন্দুতে 20। তার মানে আমাদের 3 টাকা দামের চাহিদা কম, যোগান বেশি, তাই না? এই যে যোগান রাখা, যোগান বেশি কিন্তু চাহিদা কি কম। তাহলে কোনো ব্যাপারে আমাদের চাহিদা আছে এইটুক, 3 টাকা দামের চাহিদা আছে এইটুক, কিন্তু যোগান আছে এইটুক আমার। তার মানে এইটুক পরিমাণ দ্রব্য আমাদের অতিরিক্ত থেকে যাবে। এই অতিরিক্ত থেকে যাওয়ার জিনিসটাকে আমরা বলি উদ্বৃত্ত বলে থাকি। কি বলে থাকি? এটাকে আমরা উদ্বৃত্ত বলে থাকি। আর এই উদ্বৃত্ত মানে হচ্ছে এই উদ্বৃত্ত মানে হচ্ছে কি? উদ্বৃত্ত মানে হচ্ছে অতিরিক্ত তোমার কাছে থেকে যাবে। চাহিদা হচ্ছে আমাদের এতটুকু, কিন্তু যোগান আছে এইটুকু পরিমাণ। তার মানে এইটুক তো দিয়ে ফেলবো চাহিদা অনুযায়ী, কিন্তু এতটুকু আমাদের থেকে যাবে, হাতে থেকে যাবে, ব্যালেন্স থেকে যাবে। এটাকে আমরা সারপ্লাস বলে থাকি বা উদ্বৃত্ত বলে থাকি। ক্লিয়ার? আর ঘাটতি মানে হচ্ছে যতটুকু আমাদের শর্টেজ আছে আর কি, সেটা। চ্যাপ্টার 10 কবে পড়াবে? আমাদের রুটিন তোমাদেরকে দেখাই নেই। তোমরা কি রুটিন পাবো না? আচ্ছা, দেখাবো আমি, রুটিন ক্লাস শেষে আবার দেখা দিব। হ্যাঁ, ওকে। আবার যদি বলি দাম যদি হয় 2 টাকা, তখন চাহিদার পরিমাণে এই বিন্দুতে 15, যোগানের পরিমাণে এই বিন্দুতে কি 15। তার মানে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ। ওকে, তাহলে ব্যাখ্যা করবে ভাই। আমরা লিখবো চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্বকের দাম ধরে চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যদি হয় 1 টাকা, চাহিদার পরিমাণ তখন বি বিন্দুতে 20, যোগানের পরিমাণ 10। তার মানে এখানে আমাদের 1 টাকা দামের চাহিদা বেশি, যোগান কম, সো এটাকে আমরা এখানে ঘাটতি হবে। ঘাটতির পরিমাণ এ থেকে বি পরিমাণ, অথবা 20 থেকে 10 বিয়োগ করলে যে বিয়োগফল 10, সেটাকে আমরা বলতে পারি ঘাটতি পরিমাণ। আবার আমরা যদি বলি দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 সি বিন্দুতে, যোগানের পরিমাণ তখন ডি বিন্দুতে 20। তার মানে 3 টাকা দামের চাহিদা কম, যোগান বেশি। তার মানে এখানে আমাদের উদ্বৃত্তের পরিমাণ সি থেকে ডি পরিমাণ, অথবা আমাদের অতিরিক্ত 20 থেকে 10 বিয়োগ করে দিলে যে বিয়োগফল 10, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত উদ্বৃত্ত। আবার দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণে এই বিন্দুতে 15, যোগানের পরিমাণে এই বিন্দুতে 15। তার মানে এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এবং সে অবস্থায় ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? পারবো? ওকে, এটা গেছে আমরা কি করছি, সূচি থেকে চিত্র আঁকছি আমরা। এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এখানে বেশ কিছু টপিক আছে। যেমন ধরো তোমার এই ভারসাম্য অবস্থায় চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন, বা যোগান স্থির রেখে চাহিদা পরিবর্তন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হইতে পারে। চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন, যোগান স্থির থেকে চাহিদা পরিবর্তন, এই ধরনের প্রশ্ন হইতে পারে। ঠিক আছে? আমরা কি বুঝছি? ভাই আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। ক্লান্ত তো একটু বটেই। হ্যাঁ, একটু না, অনেক ক্লান্ত। বলছি না, পা ব্যথা করতেছে প্রচুর। এই যে সন্ধ্যা 7:30 থেকে এখন কয়টা, প্রায় 12টা। এতক্ষণ দাঁড়ায় আছি না, চিল্লাচ্ছি তাও আবার। দেখো, এটা একটু বলে দিচ্ছি আমি, এগুলো কেমন করতেছি দেখো। আমি তোমাদেরকে এখানে রেখে দিচ্ছি, এই জায়গায় আঁকতেছি, খেয়াল করবা। দেখো, আমি যদি বলি আমরা নর্মালি একটা ভারসাম্য রেখা আঁকতেছি। হ্যাঁ, দাম, চাহিদা এবং যোগানের পরিমাণ, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে আঁকলে করতে পারবো না, বোঝাতে পারবো না। আমি একটু একটা নতুন পেজ নিচ্ছি। হ্যাঁ, দেখো সবাই খেয়াল করবা। এখানে আসলে 3টা টপিক আছে, একটু টপিকগুলোর নামগুলো একটু দেখায়। একটা হচ্ছে ভারসাম্যের উপর, ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তন, হচ্ছে 3টা জিনিস আছে। একটা হচ্ছে যোগান স্থির রেখে চাহিদা পরিবর্তন হলে কি হবে সেটা আমরা দেখব। আর 2 নাম্বার আমরা দেখব হচ্ছে চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন। 3 নাম্বার আমরা দেখব চাহিদা ও যোগানের যুগপৎ পরিবর্তন। এই 3টা জিনিস আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে? তা আমি এখানে চিত্র আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে আমাদের 3টা জিনিস দেখবো। একটা হচ্ছে হ্যাঁ, চাহিদা ও যোগানের যুগপৎ, মানে ভারসাম্য দামের উপর। আমি টপিকের নাম লিখে দিচ্ছি, ভারসাম্য
ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের প্রভাব। ভারসাম্য দামের উপর চাহিদা যোগানের পরিবর্তন, মানে যোগানের পরিবর্তনের প্রভাব। ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। পরিবর্তন, এখানে পরিবর্তন লিখিনি। প্রভাব, আমরা প্রভাবগুলো একটু লিখে দিই। এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব প্রথমে, মনে করো যে যোগান স্থির রেখে, যোগান স্থির রেখে চাহিদার পরিবর্তন, এটা আমরা একটু দেখব প্রথমে। দুই নম্বর আমরা লিখব হচ্ছে চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন। হ্যাঁ, তো দেখো এটা দেখো, প্রথমে আমি যদি এখানে একটা চিত্র আঁকি, এটা হচ্ছে দাম, চাহিদা এবং যোগানের পরিমাণ। সো এখানে আমি প্রথমে আমি একটা চাহিদা রেখা আঁকতেছি। সো এটা মনে একটা চাহিদা রেখা D0 চাহিদা রেখা, এবং যোগান রেখা আঁকতেছি মনে করি এখানে একটা, এটা হচ্ছে যোগান রেখা S0। মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে হচ্ছে আমাদের মনে করি এখানে E0 বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে ভারসাম্য দাম হচ্ছে P0, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0। ঠিক আছে, প্রতীক দিয়ে লিখতেছি আর কি, সংজ্ঞা না দিয়ে। তাহলে এটা একটা বেসিক ভারসাম্যের চিত্র। এটা একটা কি বেসিক ভারসাম্যের চিত্র আমরা করেছি। এখন এই চিত্রের মধ্যে, এই যে বেসিক ভারসাম্যের চিত্র করছি, এই চিত্রের মধ্যে এখানে কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় কোনোভাবে? ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে না। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আচ্ছা, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা মিলিত হয়ে আছে এখানে ভারসাম্য বিন্দু E0, ভারসাম্য দাম P0, ভারসাম্য পরিমাণ Q0। এখানে বলছে যোগান স্থির রেখে যদি চাহিদার পরিবর্তন হয়, এই যে যোগান রেখাটা এটা স্থির রাখবো, সে অবস্থায় যদি চাহিদার পরিবর্তন হয়, এই যে চাহিদা রেখাটার পরিবর্তন, দুই ধরনের পরিবর্তন হতে পারে। এক, চাহিদা বৃদ্ধি, চাহিদা হ্রাস, হয়তো চাহিদা বাড়তে পারে বা চাহিদা হ্রাস পেতে পারে। যেমন ধর পরীক্ষায় ওই সূচিটা দিয়ে চাহিদা এবং যোগানের যে সূচিটা আমরা করছি, যেখানে এই চিত্রটা আঁকছিলাম, এই ধরনের চিত্র আঁকছিলাম একটু আগে, ওইটা দিয়ে বললো যে চিত্র বা তোমার ভারসাম্য চিত্র আঁকতে বলছে, আঁকছি। 3 নাম্বার কি আমাদেরকে 4 নাম্বার কি আমাদেরকে প্রশ্ন করছে যে এই ভারসাম্য অবস্থা যদি কোনো কারণে ভোক্তার কি করে, যে ভোক্তার আয় বৃদ্ধি পায়, তাহলে আমাদের চাহিদার উপর কি প্রভাব পড়বে? তাহলে অবশ্যই চাহিদা বাড়বে, ভোক্তার আয় বাড়লে চাহিদা বাড়বে। সেই জিনিসটা বলতেছি যে যোগান স্থির রেখে যদি চাহিদার বৃদ্ধি হয় বা চাহিদা হ্রাস হয়, তাহলে কি প্রভাবটা পড়ে আসলে ভারসাম্য দামের উপর, পরিমাণের উপর? তাহলে যোগান স্থির রেখে যদি চাহিদার পরিবর্তন হয়, তাহলে যোগান স্থির রেখা স্থির রাখলাম, চাহিদা পরিবর্তন করবো। চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখাটা ডান দিকে শিফট করবে। চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা এখান থেকে কোন দিকে শিফট করবে? ডান দিকে শিফট করবে। হ্যাঁ, তা আমরা এখান থেকে ডান দিকে শিফট করবো চাহিদা রেখাটা। সো রেখাটা এইদিকে যাবে, এটার নাম হচ্ছে D1, চাহিদা রেখা ডান দিকে শিফট করলাম। আবার আমরা যদি করি চাহিদা ডান দিকে শিফট করছি, সো তাহলে আমরা যদি বলি আগের যোগানের সাথে নতুন চাহিদা রেখা যেটা হয়েছে সেটা মিলিত হয়েছে কোথায়? সেটা মিলিত হয়েছে আমাদের হচ্ছে E1 বিন্দুতে। মনে করো যেখানে ভারসাম্য দাম যেটা আছে সেটা আগে যেখানে ছিল তার চেয়ে বেড়ে গেছে, উপরে যাওয়া মানে কি বেড়ে গেছে, আর পরিমাণ যেটা আছে সেই পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। তার মানে পরীক্ষা যদি আসে যোগান স্থির রেখে যদি চাহিদা বেড়ে যায়, কোনো দ্রব্যের যোগান স্থির আছে, এমনি তুমি চিন্তা করো কোনো দ্রব্যের যোগান স্থির আছে, যোগানে কোনো চেঞ্জ হয় না, কিন্তু চাহিদা বেড়ে গেছে, মানে কাস্টমার বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, তাহলে তো দাম বাড়বেই, তাই না? আমরা জানি যোগান স্থির রেখে যদি চাহিদা বেড়ে যায় তাহলে দাম বাড়াই দিবে বিক্রেতা, যোগানও বাড়বে, ভারসাম্য পরিমাণও বাড়বে। ভারসাম্য কি বাড়বে? ভারসাম্য এটা করতে আসলো। ওকে, তারপরে দেখো আবার যদি বলি যে যদি আমাদের যোগান স্থির রেখে যদি ভোক্তার আয় কমে যায়, তখন দেখা যাবে যোগানটা মানে চাহিদাটা বৃদ্ধি না পেয়ে চাহিদা হ্রাস পাবে।
চাহিদা হ্রাস পেলে আমরা বলছিলাম কি ইকোনমিক্সে বৃদ্ধি মানে ডান দিকে শিফট রাখাটা, আর হ্রাস মানে কি বাম দিকে শিফট, উপরে নিচে বলবো না, আমি আবার বলতেছি। তাহলে এখানে আমরা ডান দিকে শিফট করে বৃদ্ধি পেলে, আর হ্রাস করলে কি বাম দিকে শিফট, সবসময় চাহিদা হোক বা যোগান হোক কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন যদি হ্রাস করি চাহিদাটা, তাহলে চাহিদা রেখাটা বাম দিকে শিফট হবে, হ্যাঁ এইদিকে শিফট হবে। তাহলে আমরা যদি চাহিদা রেখা এইদিকে শিফট করি, চাহিদা যদি আমরা এইদিকে শিফট করি, তাহলে চাহিদা রেখা হচ্ছে D2 এদিকে শিফট হবে। তাহলে আগের যোগানের সাথে নতুন চাহিদা রেখাটা মিলে হবে এখানে এই জায়গাটাতে, এটার নাম বলবো আমরা হচ্ছে কি রেখা, এর নাম হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে E2 বিন্দু। যেখানে আমাদের যে দাম ছিল ভারসাম্য দাম, সেই দামটা কিন্তু এখন আগের থেকে কমে যাবে, আর যে পরিমাণটা সেই পরিমাণটা কি হয়ে যাবে আগের তুলনায় কমে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝছি? তাহলে যদি যোগান স্থির রাখে, যোগান স্থির থেকে যদি কোনো দ্রব্যের চাহিদা কমে যায়, তখন দাম কমে যায়, হ্যাঁ দাম কমে যাবে, এটা মনে রাখবা। এই পাশে চলে আসি, চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন আমরা দেখব। তা আবার আমি একটা চিত্র আঁকতেছি, হ্যাঁ আবার একটা আমি চিত্র আঁকছি, দেখো সবাই খেয়াল করো। সো এখানে হচ্ছে দাম, চাহিদা ও যোগানের পরিমাণ। সো আমাদের যে চাহিদা রেখাটা, সেই চাহিদা রেখাটা আমরা আঁকতেছি। সো এটা মনে করো একটা চাহিদা রেখা, এটার নাম হলো D0, এবং যোগান রেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের যোগান রেখা S0, ঠিক আছে? তো মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে E0 বিন্দুতে, যেখানে ভারসাম্যের দাম হচ্ছে P0, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0। এখন দেখো এখানে বলছে যোগান স্থির রেখে চাহিদার পরিবর্তন হবে। এখানে যোগান স্থির রেখে কি এই যোগানটা স্থির রেখে, সরি চাহিদা স্থির রেখে যোগান পরিবর্তন, এই চাহিদাটা স্থির রেখে এখন আমরা যোগানের পরিবর্তন করব। এই যে চাহিদাটা স্থির রেখে যোগানের পরিবর্তন করব, তাহলে কেমন হইতে পারে একটু দেখো সবাই। চাহিদা স্থির আছে, যোগান মনে করো বাড়াবো, তাহলে এইটা যোগান রেখা, এর হাত যোগ করবা, বলবো যে বাবা তুমি কোন দিকে যাবা, তো যোগান যদি বলো যে তুমি বৃদ্ধি পেতে চাও না হ্রাস পাও, বৃদ্ধি পাচ্ছ না হ্রাস পাচ্ছ, কি বলবা? আমরা যদি যোগান বৃদ্ধি করি, তাহলে যোগানটা ডান দিকে শিফট করবো, অলওয়েজ মনে রাখবা বৃদ্ধি হলে ডান, এটাও বৃদ্ধি হলে কি ডান দিকে ছিল, এটা বৃদ্ধি হলে কি ডান দিকে, তবে উপর নিচে বলে ভুল হয়ে যাবে। কেন? কারণ এটা যদি বৃদ্ধি পায় তখন এটা উপরের দিকে যায় চাহিদার ক্ষেত্রে, কিন্তু এটা যদি বৃদ্ধি পায় এটা কিন্তু নিচের দিকে আসছে, সেজন্য উপর নিচে বলবো না, কনফিউশন লেগে যাবে। সেজন্য মনে রাখবা বৃদ্ধি মানে ওই রেখাটা ডান দিকে শিফট করবে, এই বরাবর হাত জোর করে ডান দিকে শিফট করবা, এই বরাবর হাত জোর করে ডান দিকে শিফট করবা, বৃদ্ধি মানে ডান দিকে শিফট। তাহলে এখান থেকে আমরা ডান দিকে শিফট করব, ডান দিকে শিফট করলে নতুন রেখাটা হবে S1। আগে D0 এর সাথে মিলিত হবে, SS1টা মিলিত হবে এই বিন্দুতে, আর এই বিন্দুটার আমরা নাম দিতে পারি, নাম হচ্ছে E1 বিন্দু, যেখানে ভারসাম্যের দাম হচ্ছে P1 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে Q1। বোঝা গেছে? তাহলে আমরা কি বলেছি, আমাদের এখানে আমাদের চাহিদা স্থির রেখে যদি যোগান বেড়ে যায়, তখন আমাদের নতুন ভারসাম্য E1, যেখানে ভারসাম্যের দামটা কমে যাচ্ছে আর পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমরা সিম্পল কথা, চাহিদা স্থির আছে কিন্তু কোনো জিনিসের যোগান বেড়ে গেছে, অনেক বেশি সাপ্লাই হয়ে গেছে, তাহলে জিনিস অ্যাভেলেবেল হয়ে গেলে দাম কমে যায় না, এই আর পরিমাণ বাড়বে। আবার আমি যদি বলি যে চাহিদা স্থির রেখে যদি যোগান কমে যায়, যোগান যদি কমে যাইতো তাহলে কি হইতো? তাহলে যোগান রেখাটা তখন শিফট হইতো বাম দিকে, হ্যাঁ এরিয়া দিয়ে বাম দিকে শিফট হইতো এদিকে, তাহলে যোগান রেখা এদিকে শিফট হবে, এটার নাম হবে S2, ঠিক আছে? মিলিত হবে আগের চাহিদার সাথে E2 বিন্দুতে, যেখানে দাম হচ্ছে P2, হ্যাঁ দাম কি হবে এখানে? দাম হবে এখানে হচ্ছে P2, এটা হচ্ছে আমাদের এই জায়গায় দাম হবে P2, অর্থাৎ দাম বেড়ে গেছে এবং যোগান কি হয়ে যাবে, সরি ভারসাম্য পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ বোঝাচ্ছি যে চাহিদা স্থির রেখে যদি যোগান কমে যায় তাহলে দাম বেড়ে যাবে। চাহিদা স্থির আছে কিন্তু কোনো জবে যোগান কমে গেছে, জিনিস কমে গেছে আর কি যোগান, তাহলে কিন্তু তোমার ভারসাম্য দাম কিন্তু বেড়ে যাবে, এটা বোঝাচ্ছি। কথা কি বুঝছি? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? পারবো সবাই? পারবো কিনা বলো সবাই? পারবো কিনা বলো সবাই?
তাহলে এখন আমরা করছি দুইটা, একটা হচ্ছে যোগান স্থির রেখে চাহিদা পরিবর্তন, চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন। এখন আমরা দেখব চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তনটা একটু দেখা ফেলি। হ্যাঁ, চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তনটা কেমন? চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তনটা আমি লিখে দিচ্ছি। এখানে তিনটা চিত্র হইতে পারে, তিন ধরনের চিত্র, ঠিক আছে? তো সেটা একটু লিখে দিচ্ছি আমাদেরকে। চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তন, এটা হচ্ছে 3 নাম্বার, চাহিদা ও যোগানের যুগপৎ। যুগপৎ মানে হচ্ছে দুইটা একসাথে, চাহিদা চেঞ্জ হবে, যোগানে চেঞ্জ হবে, যুগপৎ পরিবর্তন। চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তন আমরা দেখবো। হ্যাঁ, চাহিদা যোগানের যুগপৎ পরিবর্তন কিভাবে হইতে পারে? 3 ধরনের চিত্র এখানে পাইতে পারো তোমরা, 3 টাইপসের চিত্র হইতে পারে। এক, আমি এখানে একটা করব, এখানে একটা করব, এখানে একটা করব। ভালো করে শুনবা, মনোযোগ দিবে এটাতে। হ্যাঁ, দেখো আমি যে বললাম যে প্রথমত আমি এখানে একটা আঁকতেছি, যেটা সেটা হচ্ছে আমি একটা জিরো বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু, ডিমান্ড এবং সাপ্লাই দিলাম আমি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আর উপর হচ্ছে দাম দিলাম। ওকে, আগে একটা আঁকতেছি, প্রথমটা খেয়াল করবা। এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে চাহিদা রেখা D0, এটা আমাদের চাহিদা রেখা, এবং যোগান রেখা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যোগান রেখা SS0। DD0 এবং এই DD0 এবং SS0 যদি মিলিত হয় এক জায়গায়, ঠিক আছে, DD0 এবং SS0 যদি মিলিত হয় এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে E0, ভারসাম্য দাম হচ্ছে P0, ভারসাম্য পরিমাণ Q0। এখন আমি যদি বলি এখানের মধ্যে ভালো করে খেয়াল করবা, চাহিদা এবং যোগানের যুগপৎ, মানে দুইটা একসাথে চেঞ্জ করব। আমরা চাহিদারও চেঞ্জ করবো, যোগানও চেঞ্জ করবো। ফার্স্ট অফ অল আমি এখানে চাহিদা চেঞ্জ করি, মনে করো আমি চাহিদা বৃদ্ধি করতেছি, হ্রাসটা দেখাচ্ছি না, জাস্ট বৃদ্ধিটা দেখাচ্ছি। মনে করি এখানে আমি চাহিদা বৃদ্ধি করবো। হ্যাঁ, এই চাহিদাটা আমি বৃদ্ধি করলাম, চাহিদাটা বৃদ্ধি করলে ডান দিকে শিফট করবে। সো চাহিদাটা আমরা এখানে বৃদ্ধি করলাম, চাহিদা বৃদ্ধি করছে, এটা ডান দিকে গেছে, এটার নাম দিলাম DD1। এবং যোগান যেটা আছে, সেই যোগানও মনে করে আমি বৃদ্ধি করতেছি, চাহিদা বৃদ্ধি করছি, যোগানও বৃদ্ধি করবো। একটা বৃদ্ধি তো আমি দেখে ফেলছি একটু আগে, আমরা একটা স্থির রেখা একটা বৃদ্ধি দেখছি, এখন আমরা দুইটা চেঞ্জ করবো, সেজন্য ওইটা আবার ভারসাম্য লিখে ফেলবে না, নতুন দুইটা রেখা আঁকবা। একটা যোগান রেখা আঁকছি, নতুন চাহিদা রেখা নতুন আঁকছি, এখন যোগান রেখা আঁকবো নতুন একটা, মানে যোগান বৃদ্ধি করে একটা রেখা আঁকবো। তো যোগান এখান থেকে ডান দিকে শিফট করতেছি, আমরা বৃদ্ধি করতেছি আর কি। তো নতুন আমরা যোগান রেখা আঁকলাম, মিলিত হয়ে আছে S1 বিন্দুতে। তাহলে চাহিদা এবং যোগান যেখানে মিলিত হয়েছে, যে চাহিদা এবং যোগান যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। চাহিদা এবং যোগান যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেটার নাম হচ্ছে E1 বিন্দু। কি বিন্দু বলো? E1 বিন্দু। E1 বিন্দু, যেখানে আমরা যদি বলি তাহলে ভারসাম্যের দাম, নতুন চাহিদা রেখা যোগান রেখা মিলিত হয়েছে E1 বিন্দুতে। যেখানে দাম যদি বলি, এই দামটা কিন্তু আগের জায়গায় আছে, দাম চেঞ্জ হয় নাই, কিন্তু পরিমাণ কিন্তু কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আবার দেখো সেম কাজটা আমি এখানে করতেছি, সো এখানে আমাদের মূল বিন্দু QD অ্যান্ড QS, এখানে আমি দাম লিখলাম। সো প্রথমে আমরা চাহিদা রেখা আঁকি, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা D0, এবং যোগান রেখা হচ্ছে SS0। হ্যাঁ, DD0 SS0 মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে আমাদের E0 বিন্দুতে, যেখানে ভারসাম্য দাম হচ্ছে P0, ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0। এখন এখানেও আমরা সেম আগের মতো, আমরা এখানে চাহিদা বৃদ্ধি করতেছি, তো চাহিদা ডান দিকে শিফট করবো। চাহিদা মনে করি আমি বৃদ্ধি করলাম, নাম লিখছি D1, এবং আমি যোগানে বৃদ্ধি করলাম, মনে করি আমি যোগান বৃদ্ধি করলাম, যোগান বৃদ্ধি করছি, যোগানকে ডান দিকে শিফট করছি, এটার নাম দিলাম S1। মিলিত হয়েছে কোথায়? DD1, এই যে DD1 এবং SS1, এই দুটা মিলিত হয়ে আছে, যেটা সেটা হচ্ছে E1 বিন্দুতে, এখানে এই নতুন দুইটা রেখা E1, যেখান থেকে আমরা দেখতে পাই দাম যেটা আছে, এই দামটা কিন্তু এখন বেড়েছে, আর যে পরিমাণ, এই পরিমাণটা কিন্তু এখানে কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের চাহিদা বৃদ্ধি পাইছে, যোগান বৃদ্ধি করছে, এখানে দাম বাড়ছে, পরিমাণ বাড়ছে, এখানেও পরিমাণ বাড়ছিল, এখানেও বাড়ছে, কিন্তু এটার মধ্যে দাম স্থির থেকে গেছিল, কিন্তু এটার মধ্যে কি দাম বাড়ছে। তবে সেম কাজ করছি, এখানে চাহিদা বৃদ্ধি করছে, যোগান বৃদ্ধি করছি, দাম স্থির ছিল, এখানে চাহিদা বৃদ্ধি করছে, যোগান বৃদ্ধি করছি, দাম কি পাইছে? বৃদ্ধি পাইছে। আবার দেখো এটার মধ্যে আসো, এটা খেয়াল করো, এটার মধ্যে যদি বলি, এর মধ্যে সেম, এটা আমাদের মূল বিন্দু QD অ্যান্ড QS, উপর হবে P। আমরা প্রথমে চাহিদা রেখা আঁকি, তো এটা হচ্ছে চাহিদা রেখা D0 চাহিদা রেখা, এবং যোগান রেখা হচ্ছে SS0। মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে আমাদের E0 বিন্দুতে, ভারসাম্য দাম হচ্ছে P0,
ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0। এখানে আমরা সেম কাজ করতেছি, এখানে আমরা চাহিদা বৃদ্ধি করতেছি। মনে করি আমি চাহিদা বৃদ্ধি করলাম, নাম দিলাম D1, চাহিদা বৃদ্ধি করছি। আবার যোগান বৃদ্ধি করছি, মনে করি এখানে আমি এই যে যোগানটা এটা বৃদ্ধি করছি, নাম দিলাম SS1। নতুন দুইটা রেখা মিলিত হয়েছে কোথায়? নতুন দুইটা রেখা মিলিত হয়েছে, নতুন DD1 SS1 মিলিত হয়েছে এই বিন্দুতে। এটা হচ্ছে আমাদের E1 বিন্দু, যেখানে আমরা দেখতে পাই আমাদের যে দাম, এই দামটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। আর যে পরিমাণ, সেই পরিমাণটা এখানে বৃদ্ধি পেয়েছে। তো দেখো পরিমাণটা এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দাম ছিল স্থির, এখানে দাম বেড়েছে, আবার এখানে দাম কি পেয়েছে? হ্রাস পেয়েছে। কাজ কিন্তু সেম করছি আমি, কাজ কি তিনটার মধ্যে সেম কাজ করছি আমি। কাজ কিন্তু তিনটার মধ্যে সেম। এখানেও চাহিদা বৃদ্ধি, যোগান বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, যোগান বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, যোগান বৃদ্ধি। কিন্তু একটাতে দাম স্থির, একটাতে দাম হ্রাস, একটাতে বৃদ্ধি, একটাতে কি হ্রাস। কেন হয়েছে কে বলতে পারবা? নেট মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছে না? আমাদের এখানে মনে হয় একটু নেট ডিস্টার্ব করতেছে, কথা বুঝছো? আমাকে বলো, খেয়াল করো সবাই, তোমরা কি বুঝছো? এই যে ফয়সাল বলছে একটা বেশি বৃদ্ধি পেয়েছে দামের পরিবর্তনের জন্য। না শুনো, এখানে কি হচ্ছে সেটা খেয়াল করো, আমি তোমাদের একটু বোঝাই বলি এখানে কি হয়েছে এক্স্যাক্টলি। এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে আমি চাহিদা যত বৃদ্ধি করছিলাম, এই যোগানটাও কিন্তু সেম বৃদ্ধি করছে। দেখছো এখানে যত নিয়ে গেছে দূরে, এখানে তত দূরে নিয়ে গেছে, যার কারণে দামটা স্থির আছে। আমি যদি বলি কোনো দ্রব্যের চাহিদা যতটুকু বাড়ছে, যোগানও ততটুকু বাড়ছে। চাহিদা যতটুকু বেড়েছে, যোগানও সেম পরিমাণ বেড়েছে, তাহলে কি দামে চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। আবার এটাতে আসো, এখানে চাহিদা আমি যতটুকু বৃদ্ধি করছিলাম, যোগান কিন্তু তার চেয়ে কম বৃদ্ধি করছে। খেয়াল করছো? চাহিদা অনেক বেশি বাড়াই ফেলছি, যোগান বাড়াইছে সামান্য। তার মানে কোনো জিনিসের ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু যোগান সে হারে বাড়ে নাই। তার মানে দাম তো বাড়বেই, কারণ চাহিদা অনেক বেশি বাড়ছে, যোগান সে হারে বাড়ে নাই, সেজন্য দাম বাড়বে। আবার এটার মধ্যে দেখো, আমি দাম চাহিদা যতটুকু বৃদ্ধি করছি, যোগান কিন্তু তার চেয়ে বেশি বৃদ্ধি করছে, যোগান অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু চাহিদা সামান্য বাড়াইছে। তাই এখানে দামটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে, কারণ চাহিদা যতটুকু বাড়ছে, যোগান যদি তার চেয়ে বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে গেছে, সেজন্য দাম হ্রাস পাইছে, যোগান অনেক বেশি বেড়ে গেছে চাহিদার তুলনায়, সেজন্য। আমরা কি বুঝছি? আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম করতেছে, আর আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আমরা আজকে এইটুকু কি করি, ক্লাস ক্লোজ করি আমাদের মোটামুটি। হ্যাঁ দেখো, আমরা তাহলে এটাই পড়াচ্ছিলাম, এই যে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে, এই যেটা পড়াচ্ছিলাম, চাহিদা স্থির যোগানের পরিবর্তন, যোগান স্থির রেখে চাহিদা পরিবর্তন, এগুলো আমরা এখানে দেখাইছি। সো এটা চাহিদা এবং যোগানের পরিবর্তন, এই যে তিনটা চিত্র সেটা এখানে আছে। এরপর আমাদের হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ আর কি টপিকটা। কোথায় আমি তোমাদেরকে দেখাই, কোন জায়গা থেকে আমরা আসতেছিলাম। এই যে আমরা এখান থেকে আসতেছিলাম, এই যে এখানে আমরা বলছিলাম যে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ তিনভাবে করতে পারি। সূচির সাহায্যে দেখাইছি, রেখার সাহায্যে এটা আমরা দেখাইছি, এবং এটার ইয়াগুলো দেখাইছি, চাহিদা স্থির রেখা, যোগানের পর যোগান স্থির, চাহিদা পরিবর্তন। প্র্যাকটিক্যাল তোমরা ক্লাস পাবা, সেটা হচ্ছে আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে কোটি টাকার যে সাজেশন ক্লাস হবে, সেই ক্লাসে তোমরা পাবা। হ্যাঁ, রুটিন আমি তোমাদেরকে আবার আপলোড করে দেবো, যারা পাও নাই আমাদের গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে দিয়ে দিব, ঠিক আছে? তো এইটা, আর এই যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম এরও বাকি আছে আর কি এখন, ঠিক আছে? এরপর আমাদের হচ্ছে আরও টপিক বাকি আছে, সেটা হচ্ছে এই সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ করার পরে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে স্থিতি স্থাপকতা টপিকটা আমাদের বাকি আছে। কথা বলছি, স্থিতি স্থাপকতা টপিকটা আমাদের বাকি আছে। সো আমরা এটা এই সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ আর স্থিতি স্থাপকতা, এটা আমরা তোমরা কখন করতে চাও বলো? তোমাদের তো আবার ইসলাম ইতিহাস পরীক্ষা আছে অনেকের। তো কালকে পরশু মনে হয় বন্ধ তোমাদের, কালকে শুক্রবার শনিবার দুদিন বন্ধ আছে। এরপর তোমাদের ইসলাম ইতিহাস পরীক্ষা রবিবারে। তো তোমরা কি কাল করবা?
সময় তো একটু লাগবে, বাকি অংশটা শেষ হতে মিনিমাম তো আমাদের 2 ঘন্টা সময় তো লাগবে, আর বেশি লাগবে, 3 ঘন্টা লাগবে অ্যারাউন্ড, 2.5 থেকে 3 ঘন্টা ধরো না এরকম। কালকে বিকালে 3টায় তোমাদের আছে যুক্তিবিদ্যা ক্লাস আছে, ইসলাম ইতিহাস ক্লাস আছে তোমাদের এখানে পড়ালেখার, তোমাদের ইয়াসিন ভাইয়া নেবে। বলো বলো, আমি নিতে পারতাম, আমার প্রথম কথা হচ্ছে আমার ফোনের চার্জ নাই, আমি তোমাদেরকে বলি আমার ফোনের চার্জ নাই প্রথমত, এই যেখানে আমি কমেন্ট দিচ্ছি এটাতে, ওটাতে আবার 10 মিনিটের জন্য 20 মিনিটের জন্য চার্জ দিয়েছিলাম, ওটাতে কমে গেছিলো, ওই 20 মিনিট আবার হয়েছে 50%, তো ওইটা হয়তো চলবে আরও 1 ঘন্টা 2 ঘন্টা চলবে আরও, কিন্তু আমার নিজের ফোনে চার্জ নাই, বুঝছো। আরেকটা বিষয় হচ্ছে নেট প্রবলেম করতেছে, কথা বুঝছো তো, আমি দেখতেছি তো নেট প্রবলেম করতেছে, বারবার বাফারিং করতেছে, কি বলো। কালকে বিকালে তো তোমাদের ওই ইতিহাস ক্লাস হবে, যে কালকে বিকালে তো নিতে পারবো না, আবার সন্ধ্যার সময় তোমাদের ইসলাম ইতিহাস ক্লাস হবে, কালকে বিকালে হবে তোমাদের কালকে ইতিহাস ক্লাস, আর সন্ধ্যার সময় হবে ইসলামের ইতিহাস ক্লাস হবে। হিস্ট্রি ম্যারাথন ক্লাস লাগবে, ইতিহাস ইকোনমিক্স পড়াতে, হিস্ট্রি যারা আছে ও কী করবে। কালকে রাতে নেন, একটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে কালকে যদি তোমাদের ইসলামের ইতিহাস যদি ক্লাসটা 7:30 থেকে শুরু করবো, তো 7টা থেকে শুরু করবে, তো ওটা যদি 9টা 9:30টার মধ্যে শেষ হয়, আমি তখন একটা শুরু করতে পারি, তখন আমি 9:30 থেকে আমি শুরু করলে আমার হয়ে যাবে, আমি 12টার মধ্যে ক্লোজ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কালকে সকালে না নিই, আমি এখন অলরেডি টায়ার্ড, হ্যাঁ একটু ঘুমাইতে পারবো, আমার পা ব্যথা করতেছে প্রচুর পরিমাণ, তখন দেখবো যে আমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেছে, যখন তোমাদের মূল সময় তখন অসুস্থ হয়ে গেছে, বুঝছো। কারণ এগুলো অনেক বেশি প্রেশার পড়ে, এই যে আমরা এখন টানা ক্লাস নিচ্ছি আমার গলার উপর, তোমাদের বোঝাতে পারবো না, হ্যাঁ কী প্রেশার পড়তেছে, পায়ের উপর প্রেশার পড়তেছে, এগুলো মানে আমরা অসুস্থ হয়ে যাই, যেমন তোমাদের সাকিব অসুস্থ হয়ে গেছিলো, তারপর সবাই অসুস্থ হয়ে যায় যখন আমরা এরকম লং ক্লাস নিই। বোঝা গেছে। তাহলে আমরা কালকে কি করি, কালকে আমরা হচ্ছে কালকে আমি রাতের দিকে নিই, রাতে যদি 9টা 9:30টার দিকে যদি ক্লাস শেষ হয়ে যায়, তখন আমি ক্লাসটা নিয়ে নিবো আর কি, ঠিক আছে। 9টা 9:30টার দিকে বা 10টার দিকে শুরু করলে সমস্যা নেই, ওকে। কালকেও রাতে হবে ইনশাল্লাহ ক্লাস। আর হচ্ছে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের একটু জানাবা, হ্যাঁ আমাদের বিষয়ে একটু বলবা, আর এই আর কি, সত্যি কথা বলতে তোমাদের জন্যই এত কিছু। এখন একটা বিষয় সেটা হচ্ছে আমি এখন বাসায় যাইতে পারবো না, কারণ হচ্ছে অফিসের নিচে তালা দেওয়া, নিচে বলতে একদম বিল্ডিংয়ের নিচে, আমার হচ্ছে চাবি নাই আমার থেকে অফিসে থেকে যেতে হবে, আবার রাতে ডিনারও করতে পারবো না, কারণ হচ্ছে আমি ডিনার এনে রাখতে বলি নাই, ভুলে গেছিলাম বলতে, বুঝছো। তো সমস্যা নাই, নাস্তা করছি যদিও, আমার খিদে লাগে নাই এই আর কি, কিন্তু টায়ার্ড তো আসি। এই পিডিএফ কালকে শেষ হলে একসাথে দিব পিডিএফ, কালকে শেষ হলে একসাথে পেয়ে যাবা পিডিএফ, চ্যাপ্টারটা পিডিএফ পেয়ে যাবা। তাহলে অ্যারাউন্ড আমাদের আজকে ক্লাস হচ্ছে কতক্ষণ বলো, 7:30, হ্যাঁ তাহলে 7:30 থেকে আমরা ক্লাস নিচ্ছি, যদি আমরা নামাজের ব্রেক দিচ্ছি একটা, লাঞ্চের ডিনারের ব্রেক দিচ্ছি একটা 20 মিনিটে, তবুও চিন্তা করলে আমরা 12টা পর্যন্ত এখন ক্লাস চলতেছে, হ্যাঁ। তাহলে দেখো 8টা 9টা 10টা 11টা 9টা 10টা 11টা 12টা, 4.5 ঘন্টা হয়েছে অলরেডি।
এখন আর কি করার, কেউ নাই অফিসে, কেউ নাই, আমি একা। হ্যাঁ, তারপর হচ্ছে নিচে দাঁড়া দেওয়া, অফিসের নিচে নিচতলায়, কি করব, যাইতে পারবো না বাসায়, এই আর কি, ডিনারে করতে পারবো না। ঠিক আছে, ফয়সাল বলতেছে আপনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। তোমাদের জাস্ট এইটুকুই আমাদের আসলে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে তোমরা একটু কি করবা, যে ভাইদের মনে রাখবা, এটাই, আর কিছু না। নাহলে এই যে পরীক্ষার আগে আমরা এই যে ক্লাসগুলো নিই, এটাতে আমাদের কোনো তো আসলে কোনো বেনিফিট নাই। বেনিফিট বলতে পারো স্যার আপনাদের মোটামুটি পেজের রিচ বাড়ে এই সময়টাতে, এটা বলতে পারো, তবে এটা আমাদের দরকার আছে যদিও, হ্যাঁ এটা বলতে পারো। তবে মূল লক্ষ্যটা যেটা, সেটা হচ্ছে এটা দিতে আমাদের মূল লক্ষ্য না। একটা টিচিংটা আসলে একটা মহৎ পেশা, তোমরা জানো তাই না? তো এই মহৎ পেশায় শুধুমাত্র মানে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। কিছু কিছু স্টুডেন্ট আছে এখনও দেখি, এই যে গতকালকে আমি একটা ক্লাস নিয়েছি, ক্লাস নেওয়ার পরে একজনে বললো যে স্যার ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিলে ভালো হয়। তো নিচে আরেকজনে কমেন্ট করছে, বলতেছে স্যার ক্লাসগুলো যদি ইউটিউবে দিয়ে দেয় সাথে সাথে, তাহলে স্যারদের তো ব্যবসা হবে না, চলবে না। হ্যাঁ, স্যাররা টাকা কেমন ইনকাম করবে? এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যে যারা কমেন্ট করতেছে আর কি, আসলে মনে করো যে তোমাকেই বলি, মনে করো তোমাকে আমি বললাম কালকে তুমি আমাদের অফিসে আসো, যে বলছে আর কি যে স্যারদের ব্যবসা কেমনে চলবে, তুমি কালকে আমাদের অফিসে আসবে একদিন, এসে তুমি হচ্ছে আমাদেরকে কালকে সারাদিন কি করবা, মানে যে বলছে তাকে বলতেছে আর কি, সারাদিন এখানে কি করবা, পিডিএফ বানাই দিবা, মানে টাইপিং করবা, ঠিক আছে? তারপর তুমি বাসায় চলে যাবা। ওকে, তো এভাবে করে তুমি কি প্রত্যেকদিন আসবা আমাদের অফিসে এসে টাইপিং করে দিবা, পিডিএফ বানাই দিবা, বা আমাদের মতো ক্লাস নিবা, করবা ফ্রিতে, টাকা ছাড়া? হ্যাঁ, কখনোই করবে না, ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে তো অনেকজন আছে, পড়ালেখাতে অনেক এমপ্লয় আছে যারা সারাদিন কাজ করতেছে, তারপর টিচার আছে, তারপরে এই যে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে, অফিসের ভাড়া, এগুলো তো তুমি এসে দিবা না, দিবা? তো তুমি যদি সব কিছু ফ্রিতে চাও, তো বিদ্যুৎ বিল কি তুমি বলতে পারবা বিদ্যুৎ অফিসকে যে ফ্রিতে দেন, আমাদেরকে ফ্রিতে বিদ্যুৎ দেন? বাসা কি বলতে পারো বাসা বিল দেওয়ার সময়? তো একটা প্রতিষ্ঠান চলার জন্য তো টাকা লাগে, নাকি লাগে না? কি মনে হয়? তো এরকম কথা কেমনে বলো তোমরা, যে স্যাররা যদি সব ইয়া করে দেয়, মানে ফ্রিতে স্যারদের ব্যবসা হবে না, স্যার এই হবে না, সেই হবে না, ফ্রিতে কি মানে দিয়ে দেন স্যার সব কিছু? তোমার তোমার তুমি নিজে কথা জানো, তুমি কি ফ্রিতে আমার এখানে কাজ করে দিবা, এক মাস এসে কাজ করে দিবা? মানে তুমি অনেক মহৎ মনে করো, তুমি এসে এক মাস কাজ করবা আমার এখানে? ঠিক আছে, আমরা তুমি তো এক মাস তো দূরের কথা, তুমি তো 2 দিনও কাজ করবা না ফ্রিতে। তোমাকে যদি বলি যে ফ্রিতে একটু স্টুডেন্টদের জন্য পিডিএফ বানাই দাও, হ্যাঁ একটু টাইপিং করে দাও, করবা? করবা তো না? তুমি যদি করতে পারো তাহলে আমি করতে পারতাম সারা জীবন। আমার যদি খাওয়া দাওয়া করা না লাগতো, বা অফিসে যারা কাজ করতেছে, বা আমাদের যদি ফ্যামিলি না থাকতো, বা ওদের যদি ফ্যামিলি না থাকতো, তাহলে সবাই করতে পারতাম। আমার কমেন্ট দেখতে পান না? হ্যাঁ দেখতে পাচ্ছি, দুর্জয় জোর বলছে ফার্স্ট ডে থেকে আপনার ক্লাস করি, থ্যাংক ইউ। ওকে, আমরা ক্লাসে শেষ করছি, তো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকালকে রাতে দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই ক্লাসটা করো, তোমাদের ইতিহাস ক্লাস হবে কালকে, হ্যাঁ বিকালে, আর সন্ধ্যায় হচ্ছে তোমাদের ইসলাম ইতিহাস ক্লাস হবে। মোমো বলছে ধন্যবাদ এত সুন্দর ক্লাস করার জন্য, থ্যাংক ইউ। সো তোমাদের এরকম এই যে তোমাদের একটু ভালোবাসা, আর কিছু না, হ্যাঁ একটা বাইকের একটা পোস্ট করবা,
অথবা কি যে মানে একদিন অন্তপক্ষে দেখলে বলবা ভাই আপনার ক্লাসগুলো করেছে অনেক উপকৃত হয়েছে, এটাই আসলে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি, আর কিছুই না, এটুকু বলতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।